أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي হ্যাঁ ক্লাসে বাজারে ক্লাসে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি দেখি নাই তো আচ্ছা ফৌজদারি কার্যবিধি 1898 সাল সংশোধিত 2025 দ্বিতীয় অধ্যাদেশ হিসেবে অভিহিত হবে এক ধারা। এর চার ধারা সংজ্ঞা সমূহ: 4 এর 1 ক অ্যাডভোকেট, 4 এর 1 ক অ্যাটর্নি জেনারেল, 4-এর 1 খ জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ, 4-এর 1 গ অভিযোগ বর্গীয় জর্নালিস্ট অনুসন্ধান তদন্ত, 4-এর 1 চ আমলযোগ্য অপরাধ আমলযোগ্য মামলা আমলের অযোগ্য অপরাধ আমলের অযোগ্য মামলা, 4-এর 1 হলো রাষ্ট্রীয় করণিক, হতে হলো ইনকোয়ারি বা অনুসন্ধান, হতে হলো তদন্ত অনুসন্ধান তদন্তের সাথে ব্যবহার করবো 613 বিধি। ফৌজদারি কার্যবিধি 4-এর 1 বিচার বিভাগীয় কার্যক্রম মধ্যাহ্ন অপরাধ দণ্ডবিধি আইনের 40, 4-এর 1 ততে হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ প্রবিধানের 201, ধতে হলো থানা, দন্তান্নতে হলো পাবলিক প্রসিকিউটর। দণ্ডবিধি এবং অন্যান্য আইনের অনুসন্ধান তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে 5 ধারা। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ 6 ধারা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে: দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে: নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর হবে: মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 12 ধারা স্পেশাল ম্যাজিস্ট্রেট। 12 ধারা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। 1 মিনিট। ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারায় 3 ধরনের ম্যাজিস্ট্রেট: স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 22 ধারা হলো জাস্টিস অব দ্য পিস, মফস্বল এলাকার জন্য, সমগ্র বাংলাদেশের জন্য। 25 ধারা হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত কি কি দণ্ড প্রদান করতে পারে। 31 ধারা 32 ধারা এমসিকিউ এর জন্য মোটামুটি পড়ে রাখতে পারেন: প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 5, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লক্ষ, না 3,000, 3 লক্ষ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লক্ষ। চতুর্থ অধ্যায় জনসাধারণ পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। 42-এর 1 গ্রেপ্তার পলায়ন প্রতিরোধ। শান্তি শৃঙ্খলা সরকারি সম্পত্তির ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবেন। পুলিশ অফিসার ব্যতীত অন্য ব্যক্তি পরোয়ানা কার্যকর করার সময় সাহায্য করতে পারবেন। 43 কতিপয় ব্যক্তি রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, দাঙ্গা, চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, খুন, অপরাধজনক অনধিকার প্রবেশ ইত্যাদি সম্পর্কিত অপরাধের সংবাদ দিয়ে সাহায্য করতে বাধ্য থাকবেন। নাকি? যদি বইয়ে বাধ্য বলা নাই, কিন্তু আইনের দৃষ্টিতে বাধ্যই, কারণ এগুলোর জন্য শাস্তির কি আছে, বিধান দেয়া আছে। ওকে। 45 ধারা গ্রাম প্রধান, জমির মালিক, হিসাব নবিশ অপরাধের সংবাদ দিয়ে সাহায্য করতে বাধ্য। কাকে? পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের মধ্যে যে নিকটবর্তী তাকে। তাই না? অর্থাৎ দুইজনকে দিতে পারবে, সমস্যা নাই। কি কি বিষয়গুলো এখানে? 6টা বিষয়। সেই গ্রামের ভিতরে কোনো ধরনের কি ঠক, ডাকাত, পলাতক, আসামি, ঘোষিত অপরাধী। এটা প্রথম প্রথম এটা না, এটা প্রথম না। মাথা নাড়ানো যাবে না কিন্তু। না করতে হবে প্রথম। যদি নেগেটিভ হয় এইভাবে কেমন করবেন মাথা, পজিটিভ হলে এমন করবেন। অ্যালার্ট থাকা লাগবে। আমি তো দেখি আপনাদেরকে। ঠিক আছে। 3 4টা ডিভাইসে প্রায় 100 লোককে দেখতে পারি আমি, ভিডিও মনে সরাসরি দেখা যায় আমার চোখের সামনে। মানে ভিডিও অন থাকে, এমন 100 লোক আমার চোখের সামনে দেখেন। আচ্ছা। ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে প্রথম হলো সেই গ্রামে, যে গ্রামের ভিতরে কোনো কি এমন ব্যক্তি যে দুর্দান্ত চোরাই মালের এজেন্ট বা গ্রাহক। 2 নম্বরে ঠক, ডাকাত, পলাতক, আসামি। 3 নম্বর বেআইনি সমাবেশ, দাঙ্গা। 4 নম্বর অপমৃত্যু ঘটনা বা নিখোঁজ। 5 নম্বর বিদেশে, মানে দিয়ে পড়বেন, বিদেশে অপরাধ করে দেশে আসছে। চৌথ হলো শান্তি শৃঙ্খলা রক্ষা সম্পর্কিত। ফৌজদারি কার্যবিধির 5ম অধ্যায় গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার।
কথা বা কার্য দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা যাবে। এক, এই ব্যক্তি মৃত্যুদণ্ড। দুই হলো যদি গ্রেপ্তারে বাধা দেয় বা বলপূর্বক বাধা দেয় বা পলায়নের চেষ্টা করে সকল কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে। ধরেন ফৌজদারি কার্যবিধির এই জায়গাটা অনেকদিন রিভিশন হয় না। যাদের সংশোধনী অধ্যাদেশ মনে আছে ফৌজদারি 46-এর আর 54, তারা ভালো ছাত্র। তারা মানে শুরু থেকে ক্লাস করতেছেন, 46 দ্বারা সংশোধনী মনে আছে, 54 দ্বারা সংশোধনী গুলো মনে আছে, তারা ভালো ছাত্র। বুঝছেন? অন্যরা খারাপ ছাত্র আমি এটা বলবো না, তবে যাদের মনে আছে তারা ভালো ছাত্র, মানে পড়াশোনা করতেছেন, স্বাভাবিক বিষয় এটা। আচ্ছা, 46-এর 3, মৃত্যুদণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হলে তাকে গ্রেপ্তার করার সময় মৃত্যু ঘটানো যাবে না। ফৌজদারি কার্যবিধির 46 গ্রেপ্তারের পদ্ধতি গ্রেপ্তারকারী অফিসারের করণীয়। 46-এর 1। আচ্ছা, লেখালেখি বন্ধ করবেন, আমি মেসেজ বন্ধ করে দিচ্ছি আপনাদের এইটার থেকে। তাহলে 46-এর এখানে আমরা কি পড়বো? কয়ের 1, 2, 3, 4, 5, 6 পড়বো, নাকি কয়ের ক খ গ গ ঙ পড়বো? কয়ের ক খ গ গ ঙ পড়বো, তাই না? তাহলে 46 কয়ের খয়ের যে আলোচনা, এটার প্রথম অংশ কি বলতেছে? যে যিনি গ্রেপ্তার করতে যাবেন তিনি সঠিক তার নাম পরিচয় যেটা আছে, তাই না? এটা দৃশ্যমান রাখবেন যেন তাকে শনাক্ত করা যায়। 46-এর কয়ের খ, খতে তার নাম বা যেটা পরিচয় এটা কি করবেন? তাকে দিবেন বা প্রদর্শন করবেন, মানে দেখাবেন তাকে। গতে হলো একটা স্মারকলিপি প্রস্তুত করবেন। একজন সাক্ষীর স্বাক্ষর থাকবে, যিনি আসামি, মনোনীত অথবা যেখানে গ্রেপ্তার করা হবে এখানকার একজন বাসিন্দা। আর যদি এরকম কাউকে পাওয়া না যায় তাহলে তার কারণটা কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, লিপিবদ্ধ করতে হবে। তারপর আসেন 46-এর কয়ের, ওইখানে আবার গয়ের দ্বিতীয় অংশ আছে কিন্তু। যিনি আসামি তিনিও চাইলে তার স্বাক্ষর এবং আঙ্গুলের ছাপ নিতে হবে যদি তিনি অস্বীকার না করেন। তাকে যদি অন্য এলাকায় গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের কারণ 12 ঘন্টার ভিতরে পরিবারের সদস্যদেরকে জানাইতে হবে। যদি তিনি চিকিৎসা বা অসুস্থ হয় বা আঘাতের চিহ্ন থাকে তাহলে 46-এর মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কারণ নথিতে লিপিবদ্ধ করতে হবে। এই চলে গেল ক। এরপর আসেন খ। 46-এর কত? খ, নাকি? এখানে কি পড়বেন? গ্রেপ্তার সম্পর্কে একটা অফিসিয়াল এন্ট্রি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। গ্রেপ্তারের কারণ, কে সংবাদ দিল, কাকে সংবাদ দেওয়া হলো, কার হেফাজতে আছে, এটা হলো 1, খ-এর 1। না পড়লে আপনার থাকবে না, আপনি যত ব্রিলিয়ান্ট হন না কেন, যদি এগুলো না পড়েন কন্টিনিউ, এটা আপনি রাখতে পারবেন না। তাহলে আমরা ধরেন ডিভিশন না দিয়ে আজকে 177 থেকে শুরু করতে পারতাম, এরকমটা হইতে পারতো না? তাহলে কিন্তু যে গ্যাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অতএব আগের গুলো না পড়ে খালি সামনে পড়ে কোনো লাভ হবে না। পূর্বের পড়াগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে প্রত্যেক দিন। আপনার যদি অ্যাভারেজে আপনি ধরেন 4 ঘন্টা পড়েন তাহলে 3 ঘন্টা পূর্বের পড়া, 1 ঘন্টা পরের পড়া, হিসাব হচ্ছে বরাবর। ঠিক আছে? তাহলে আপনার একজন ভালো প্রস্তুতি হবে। 2 ঘন্টা পড়েন, আধা ঘন্টা সামনের পড়া, আপনার 1.5 ঘন্টা পড়বেন পূর্বের পড়া, তাহলে ভালো প্রস্তুতি হবে। এরপরে একটা জিডিতে লিপিবদ্ধ করতে হবে, যদি সেই অন্য এলাকার হয়ে থাকে তাহলে কি সহ প্রেরণ করবেন? তাহলে ওই যে মেমো, স্মারকলিপি সহ এখানে প্রেরণ করবেন যেন তারা এখানে ডায়েরিতে লিপিবদ্ধ করেন। এই 46-এর 1 2 বিষয় সম্পর্কে পরিবারের সদস্যদেরকে তথ্য দিতে হবে, তাই না? বা দিতে বাধ্য থাকবে। গ হলো এসআই থেকে উপরের পদমর্যাদার অফিসারকে গ্রেপ্তার সম্পর্কিত তথ্য সংরক্ষণ, প্রদর্শন, লেখনির জন্য নিযুক্ত করবেন। গ হলো যা অফিসারের হেফাজতে থাকবে তিনি তার দায় দায়িত্ব নিরাপত্তার জন্য দায়বদ্ধ থাকবেন। মতে হলো যদি তাকে গ্রেপ্তার করার পর দেখা যায় কাটাছেঁড়ার কোনো জখমের চিহ্ন আছে তাহলে সরকারি বা নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং যদি মহিলা হয়ে থাকে মহিলার দ্বারা করাইতে হবে। দুয়ে বলতেছে এখানে তাকে সনদপত্র দিতে হবে এবং পুলিশ অফিসার বা তার পরিবারের সদস্যরা পাবে। গতে হলো যদি অসুস্থ অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন বা নির্দেশ দিবেন, অথবা যদি আগে থেকে হাসপাতালে থাকে তাহলে ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করতে পারবেন, তাই না? অনেক প্রশ্ন হবে এই জায়গাগুলো থেকে। বাড়ির মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি দিবে সুযোগ সুবিধা 47, অনুমতি না পেলে দরজা জানালা ভেঙে
অন্দরমহলে প্রবেশ করা যাবে 48, মুক্তি লাভের জন্য দরজানালা ভেঙে বের হওয়া যাবে 49, আসামির পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু দরকার তার বেশি বল শক্তি প্রয়োগ করা যাবে না 50, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি 51, মহিলার দ্বারা হলে 52। শর্ট করতেছি কারণ সামনে অনেকগুলো দ্বারা পড়াবো। আপত্তিকর আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র হেফাজতে নিতে হবে 53, সকল পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে আদালতের পরোয়ানা ব্যতীত। ফৌজদারি কার্যবিধি আইনের 54 প্রথম অংশের ভিতরে আমলযোগ্য অপরাধের সাথে যে ব্যক্তি জড়িত, যেটা পুলিশ অফিসারের উপস্থিতিতে সংগঠন করলো, তাই না? দ্বিতীয়ত হলো এমন ধরনের অপরাধের কোনো অভিযোগ, যুক্তিসঙ্গত তথ্য বা বিশ্বাসযোগ্য সন্দেহ প্রেক্ষিতে পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন বা অপরাধটি সংগঠন করছে, তাহলে নিম্নের কয়টা পরিস্থিতিতে 5টা কারণে তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। কেন? অন্য কোনো অপরাধ প্রতিরোধ করার জন্য প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সঠিক তদন্তের জন্য, 3 নাম্বার অন্য কোনো ব্যক্তিকে যেন বাধা দিতে না পারে, না সাক্ষ্য প্রমাণ ধ্বংস করতে না পারে, চতুর্থ হলো যেন সে কোনো ধরনের কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি না দেখাইতে পারে, আরেকটা হলো কি, আদালতে হাজির করার প্রয়োজনে, তাই না? আচ্ছা, 2 নম্বর হলো যদি আমলযোগ্য অপরাধের কোনো যুক্তি বিশ্বাসযোগ্য কোনো তথ্য আসে যার মাধ্যমে কত বছর, 7 বছর বা তার বেশি সময় কারাদণ্ড হতে পারে, যদি যুক্তিসঙ্গত বিশ্বাস করার কারণ তাকে অপরাধটা সংগঠন করছে। 3, যদি কোনো ব্যক্তির কাছে কি হয়, সরকার ঘোষিত অপরাধী তিনি, নাকি? সরকার ঘোষিত অপরাধী, গড়বাঙ্গার হাতিয়ার, কার কাছে গড়বাঙ্গার হাতিয়ার পাওয়া গেলে না 3 নম্বরে, তাহলে কি 54 1 নাম্বারটাকে ভেঙে এটা সহজ হিসাব মনে রাখবেন। আমরা আগে 54 কয়টা পড়তাম? 8টা। কয়টা পড়তাম? 8টা। এখন কয়টা হয়েছে? 10টা। না 11টা? 11টা, তাহলে বাড়ছে কটা? 3টা, নাকি? আচ্ছা, না আগে ছিল 54 9, এখন হয়েছে 11। তাহলে সহজ হিসাব হচ্ছে আপনার, মানে যদি পেস লেগে যায়, 54 1 মানে 1, 54 1 মানে 2, 54 1 মানে 3, সহজ হিসাব, তাই না? তাহলে 1 2 3 আমরা বললাম। তাহলে আগে 2 নম্বর কি ছিল? গড়বাঙ্গার হাতিয়ার। এখন চলে আসছে কয় নম্বরে? 4 নম্বরে। কত নম্বরে? 4 নম্বরে। তাহলে ওইখান থেকে আগে যেটা পুরাতন, আর যারা নতুন তাদের জন্য তো বিশাল সুবিধা, যে আগে কি আছেন তো আমরা জানি না, আমরা এখন 54 11 এইভাবে পড়া শুরু করছি। এটা একটা সুবিধার ব্যাপার স্যাপার আছে নতুনদের জন্য। তাহলে গড়বাঙ্গার হাতিয়ার পাওয়া গেলে 4। 5 নম্বর হলো সরকার ঘোষিত অপরাধী। 6 নম্বর হলো কারো কাছে চোরাই মাল সন্দেহজনক মালামাল পাওয়া গেলে। 7 নম্বর পুলিশের কাছে বাধা বা হেফাজত থেকে পলায়ন বা পলায়নের জন্য যদি কেউ চেষ্টা করে। 8 নম্বর প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করেছে মর্মে যদি যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয়। 9 নম্বর বিদেশে অপরাধ করে দেশে আসছে। 10 নম্বর মুক্তিপ্রাপ্ত আসামি 565 উপধারার বিধান অমান্য করলে। হ্যালো, কোন ওদের ওই ওই গ্রুপে লিঙ্ক দিছেন? হুম, ফৌজদারি কার্যবিধি আইনের 54, যদি আমরা 11 বলি, 11 দিলে বহু সুবিধা নাই। কি করতে গেলে? অন্য কোনো পুলিশ অফিসার কর্তৃক অনুরোধপত্র পাওয়া গেলে। 54 কপি না পুরোনায় গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাইতে হবে। 55 দ্বারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নোক্ত অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারেন, করাইতেও পারেন। 55 1 যে ব্যক্তি অপরাধ করার জন্য নাম পরিচয় গোপন বা সাবধানতা অবলম্বন করেন। 55 1 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি। 55 1 হলো অভ্যাসগত চোর ডাকাত দস্যু গৃহভঙ্গকারী। এমন অপরাধীদেরকে যখন অপরাধ দ্বারা গ্রেপ্তার করাইবেন তখনকার পদ্ধতি, তিনি লিখিত আদেশ দিবেন, যিনি গ্রেপ্তার করতে যাবেন তিনি কারণ সম্পর্কে জানাবেন এবং লিখিত আদেশ থাকে কি করবেন? দেখাবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারা। ফৌজদারি কার্যবিধি 57, নাম ও ঠিকানা জানাতে যদি অস্বীকৃতি জানায়, অপরাধ যদি আমলের অযোগ্য হয়, তাহলে সঠিক নাম ঠিকানা যাচাই করার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 57 1 সঠিক নাম ঠিকানা পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হবে। 57 2 তবে এই ব্যক্তি বাংলাদেশের যদি বাসিন্দা না হয়, তার মুচলেকার পক্ষে বাংলাদেশের এক বা একাধিক নাগরিকের মুচলেকা নিতে হবে বা জামিনদার হিসেবে নিতে হবে। 57 3 নাম ঠিকানা যদি পাওয়া না যায়, মুচলেকা জামিন ও জামিনদার সংগ্রহ করতে ব্যর্থ হলে আদালতে প্রেরণ করতে হবে। পুলিশ অফিসার যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য ক্ষমতাবান, তাকে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারবে। তাহলে 58 ধারায় যদি বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারে, তাহলে গ্রেপ্তার করবে কত ধারায়? 58 ধারায় যদি যে কোনো স্থান অনুসরণ করে, তাহলে গ্রেপ্তার করবে কত ধারায়? 58 ধারায়। 58 ধারায় কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে? 58 ধারা শুধুমাত্র অনুসরণ করার জন্য, দ্বারা গ্রেপ্তার করার জন্য কিন্তু নয়, গ্রেপ্তার করার জন্য নয় কিন্তু।
বাংলাদেশের কোনো নাগরিকের সামনে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে অথবা জামিনের অযোগ্য অপরাধ করলে অথবা যদি ঘোষিত অপরাধী হয় তাহলে তাকে কি করবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, পুলিশের কাছে নিয়ে যাবে 59-এর 1। এই ব্যক্তির অপরাধটা যদি 54 ধারাভুক্ত হয় পুলিশ তাকে আবার গ্রেপ্তার করবে 59-এর 2। যদি প্রকৃত অপরাধী অপরাধটা আমলের অযোগ্য হয় তাহলে কত ধারা ব্যবস্থা? 57 ধারা ব্যবস্থা। কিন্তু যদিও 59-এর 3 বলা আছে ব্যবস্থাটা নিবে কত ধারায়? 57 ধারায়। অপরাধী না হলে তাকে ছেড়ে দেওয়া হবে 59-এর 3 দ্বারা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা ওসির কাছে নিয়ে যেতে হবে 60। কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর কত ধারার আদেশ না থাকলে 24 ঘন্টার বেশি সময় রাখা যাবে না। ফৌজদারি কার্যবিধির 167 ধারার আদেশ। 167 তখন বুঝেন, তাই না? ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারায় গ্রেপ্তার সম্পর্কে মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে? রিপোর্ট দিতে হবে। ফৌজদারি কার্যবিধি 63 ধারা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার নিজের মুচলেকা জামিন অথবা ম্যাজিস্ট্রেটের বিশেষ কোনো আদেশ না থাকলে ছেড়ে দেওয়া যাবে না। 63 ধারা 64 নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার এলাকায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তিনি গ্রেপ্তার করতেও পারেন, গ্রেপ্তার করাইতেও পারেন। পারবে না? পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা 65 ধারা এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় তিনি আইনানুগভাবে কি করতে পারেন? পরোয়ানা প্রদান করতে পারেন। আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলে যার হেফাজত থেকে তিনি পলায়ন করবে সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে। এখন যদি বলেন যে এটা কি বিনা পরোয়ানায়? না, এটা বিনা পরোয়া গ্রেপ্তার করতে পারবে। নিয়ম বলা আছে। কেন বিনা পরোয়ানায় না? আপনি ফৌজদারি কার্যবিধি কোন কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? আমরা কি কেউ 66 ধারা লিখি? বলেন লিখি কেউ? আজ পর্যন্ত কেউ লিখি নাই। তাহলে 54-র ভিতরেই কিন্তু বলা আছে। 54 কত হবে তাহলে? 54-7 বর্তমানে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জায়গা কিন্তু সেটা হবে। আচ্ছা। এবং এই ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় 47, 48, 49 ধারার বিধানসমূহ যথাসম্ভব কি হবে? প্রযোজ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা কত? 67 ধারা। 67 কয়েকটা আছে না? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পর যদি দেখা হয় যে সে নিয়ম কানুন গুলো যথাযথভাবে পালন করেন নাই বা অবহেলা করছে, গাফিলতি করছে, তাহলে ব্যবস্থা পুলিশ আইনে, দণ্ডবিধি আইনে, কি আইনে? সার্ভিস রুলস অনুসারে কি ব্যবস্থা? ফৌজদারি কার্যবিধি আইনের এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়। কত নম্বর অধ্যায়? পঞ্চম অধ্যায়। গত ক্লাসের যে আমাদের ওই আলোচনাটা আবার একটু শুনে নেন। গত ক্লাসের আলোচনাটা শুরু করে আপনি নতুন আলোচনা শুরু করব। গত ক্লাসের আলোচনা ছিল আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারা থেকে, নাকি? তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি। কখন অপরাধের সংবাদ তদন্তকারী কর্মকর্তার কাছে পৌঁছাইল? একটা। তিনি কখন তদন্ত আরম্ভ ও শেষ করলেন? দুইটা। তিনি তদন্তকালে কি কি বিষয় কোন কোন স্থান গমন করলেন? তিনটা। কি কি বিষয় পাইলেন বা নির্ণয় করলেন? এই চারটাই হলো কেস ডায়েরির প্রতিপাদ্য বিষয় বা মূল আলোচনার বিষয়। 172-1 PRB 263। যে কোনো ফৌজদারি আদালতে কেস ডায়েরি কি করতে পারে? চাইতে পারে অনুসন্ধান বিচারের সহায়তার জন্য, সাক্ষ্য প্রমাণের জন্য নয়। কেস ডায়েরি আসামি বা আসামি পক্ষের আইনজীবী দেখতে পারে না। কেস ডায়েরি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। আর যদি স্মৃতি পুনর্জীবিত করেন তার জন্য সাক্ষ্য আইনের কত ধারার বিধান? 145 এবং 161 ধারার বিধান তার বিরুদ্ধে প্রযোজ্য হইবে। কেস ডায়েরি লিপিবদ্ধ করার পদ্ধতির দ্বারা হলো বিধি হলো 264। পুলিশ অফিসারের রিপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত সময়ের ভিতরে দিয়ে দিবেন। কি কি বিষয়? অপরাধের প্রকৃতি, তাই না? পক্ষ বিপক্ষ বাদী বিবাদীদের নাম, সাক্ষীদের নাম, ঠিকানা, কাকে গ্রেপ্তার করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে কাকে দিবেন রিপোর্টটা? কাকে দিবেন? মাহবুব আলম, সুজন হোসেন কাকে দিবেন? আবু তাহের ভাই? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট? মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট? তাহলে পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে, তাই না? এই কথাটা আরেক জায়গায় বলা আছে, বলেন তো কোথায়? আমরা ইতিমধ্যে পড়ে আসছি যে এই কথাটা আরেকবার বলা আছে যে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সংবাদটা এমন ম্যাজিস্ট্রেটকে দিবেন যিনি পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাবান। বলেন তো কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 157-1 ধারায়। আছে কিনা? সন্দেহ করলে সংবাদটা কাকে দিবেন? যিনি পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা রাখেন তাকে দিবেন। আচ্ছা। তাহলে 173-1 একটা বাদী বা সংবাদদাতাকে এই বিষয় সম্পর্কে সংবাদ প্রদান করবেন। 173-1 173-2 ঊর্ধ্বতন অফিসারের নিয়োজিত করা হইলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আবার তদন্ত করা হবে।
173-এর 3, 3-এর ক খ এগুলো আমরা প্রশ্নের সময় আলোচনা করব, এখানে নেওয়ার দরকার নাই। এগুলো প্রশ্ন হবে, খুব সুন্দর 3-4টা প্রশ্ন এখান থেকে আমরা পড়বো। 4 হলো এই পুলিশ রিপোর্টের একটা অংশ বা অনুলিপি বা একটা নকল, যাকে রাজার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হবে বা আসামি দাবি করলে তাকে কি করতে হবে, প্রদান করতে হবে। এই রিপোর্টটা দুই ধরনের, বিপি ফরম 39 হবে চার্জশিট, বিপি ফরম নম্বর 42 হবে কি ফাইনাল রিপোর্ট। কি হবে? ফাইনাল রিপোর্ট আবার 5 ধরনের হয়: সত্য মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমলের কি অযোগ্য, আমলের অযোগ্য। 174, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সরকারি নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার যদি সংবাদ পান বা জানেন বা শুনতে পারেন, কি করছে বলেন তো? আত্মহত্যা করছে। ক, অপর কোনো ব্যক্তি, প্রাণী, জন্তু দুর্ঘটনার ফলে নিহত হয়েছে। খ, গ, সন্দেহজনক মৃত্যু। কি মৃত্যু? সন্দেহ। এই 3 ধরনের মৃত্যুকে বলা হয় অপমৃত্যু। আর এই ধরনের মৃত্যুর প্রেক্ষিতে বিপি ফরম 48-এ যে প্রথম অভিযোগটা পেশ করা হবে, এটাকে বলা হবে অপমৃত্যু মামলা। আর এইগুলোর বিষয় সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানিয়ে ঘটনাস্থলে গিয়া সম্ভ্রান্ত সাক্ষীর উপস্থিতিতে সমস্ত দেহের বিবরণ দিয়া যে রিপোর্টটা প্রস্তুত করবে সেটা হবে সুরতহাল রিপোর্ট। 174-এর সব কয়টাই এক। এই রিপোর্ট প্রস্তুত করার পর সাক্ষীদের স্বাক্ষর পুলিশ অফিসারের স্বাক্ষর দেওয়া জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। 2, মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য লাশ হাসপাতালে বা মর্গে প্রেরণ করবে। 3, তবে আবহাওয়ার পরিবেশ খারাপ, দূরত্বের কথা বিবেচনা করে ময়না তদন্ত করা অনর্থক, সেই ক্ষেত্রে প্রেরণ করার প্রয়োজন নাই। জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতাল রিপোর্ট প্রস্তুত করার জন্য ক্ষমতাবান। ফৌজদারি কার্যবিধি 174-এর 5 দ্বারা। 176, পুলিশের হেফাজতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। কোনটা? পুলিশ যেটা করবেন এটার পাশাপাশি বা এটা ব্যতীত, তাই না? এবং 174-এর 1-এর ক ক গ 3টার বিষয় যে এগুলো সম্পর্কেও তিনি কি করতে পারেন? তদন্ত বা সুরতাল করতে পারবেন। 176-এর 1, যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে সেই লাশ মৃত্যুর পরে যদি আবার সন্দেহ সংশয় সৃষ্টি দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে লাশ কবর থেকে উত্তোলনের আদেশ প্রদান করতে পারে। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব এটা হলো অনুসন্ধান এবং বিচারের স্থান। খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় না, তবে মাঝামাঝি লেভেলের। ঠিক আছে, কয়েকটা ধারা খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের 2-4টা ধারা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো প্রস্তুতির জন্য একদম ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যে ধারাগুলো কাজে লাগবেন আমি বলবো, খুব লম্বা সময় নিয়ে আলোচনা করবো না এই জায়গাগুলা, খুব সিম্পল ভাবে কথাগুলো নিবেন। যেমন আমরা 172, 73 দ্বারা পরে একটা ক্লাস করাই ফেলছি এরকম না, কিন্তু আজকে ক্লাসে ধরেন আমরা 12, 14, 15, 16টা দ্বারা ভরে ফেলবো। সিম্পল মানে আমি যতটুকু আপনাকে বলবো এর বেশি নেওয়ার আপনার প্রয়োজন নাই, এটা মনে রাখবেন। আপনি আমার কাছে ক্লাস করা মানে কি? আমার আমার আমি আমি আপনাকে যে ধারাটা সম্পর্কে যতটুকু দেওয়ার চেষ্টা করব আপনি এর বেশি কিছু নেওয়ার প্রয়োজন নাই। বুঝবেন বা আপনি বুঝতে পারবেন। আবার কিছু ধারা আছে যে বলতেছি খুবই গভীর থেকে গভীর, হয়তো আমার কথা যদি ছাড়া উপরে যায় দেখবেন যে এখানে আপনি আরো নতুন কথা পেয়ে যাবেন পড়তে পড়তে এই জায়গাগুলো। কিন্তু আজকের যে অধ্যায়টা এটা এমসিকিউ প্রশ্ন হয়। এএসসি থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষার ক্ষেত্রে 2-3 বার প্রশ্ন হয়ে গেছে। যেমন 190 দ্বারা নালিশি মামলা এবং পুলিশি মামলার পার্থক্য কি, এরকম একটা প্রশ্ন যদি আসে তাহলে এই অধ্যায় পড়তে হবে। তারপরে হচ্ছে আপনার রাষ্ট্রদ্রোহের দায়ে মামলার করার আসে না, প্রশ্ন আইসে না 2 বার, যে রাষ্ট্রদ্রোহের মামলা সংক্রান্ত বিষয় সম্পর্কে লিখুন। রাষ্ট্রদ্রোহ মামলা এই অধ্যায়ের আলোচনা, কিন্তু এটা ফৌজদারি একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। তবে এটা আপনার নালিশি কার্যক্রমের সাথে জড়িত ম্যাক্সিমাম জায়গাটা। তাহলে আমরা এই অধ্যায়টা 2টা ভাগে ভাগ করা। একটা হলো কি, অনুসন্ধান এবং বিচার কোথায় হবে। তাহলে আপনাকে আগে সংজ্ঞা পড়তে হবে অনুসন্ধান কাকে বলে, বিচার কাকে বলে। মিরাজ মোল্লা ভাই, তাহলে আমরা এখন কিসের বিধান পড়তেছি এই অধ্যায়ে? ক, তদন্তের বিধান, খ, অনুসন্ধানের বিধান, গ, বিচারের বিধান। উত্তর কি হবে? উত্তর একটা সঠিক না, আমরা অনুসন্ধান বিচারের বিধান পড়তেছি না, স্থান পড়তেছি, স্থান। তাহলে এর নেক্সট প্রশ্ন, অনুসন্ধান একটা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আজকে যে দিতে পারবেন সে একদম সুপার লেভেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার সিরিয়াল একবার খুব ভালো মাপে ভালো রেজাল্ট থাকবে ইনশাল্লাহ। দেখি যারা এই উত্তর দিতে পারবেন যে সে আইন আসলে বুঝে গেছেন, আগামী বছর আপনি মাস্টারি করবেন ইনশাল্লাহ। যান, যে উত্তর দিতে পারবেন। তাহলে এটা পরেও করতেছি, আগে আগে এই প্রশ্নটা করি। তাহলে ফৌজদারি কার্যবিধির আমরা এখন যে প্রশ্নটা করব এটা হলো, এইখানে অনুসন্ধানের স্থানের কথা বলা আছে এই অধ্যায়ে, ক, তদন্তের স্থানের কথা বলা আছে এই অধ্যায়ে, বিচারের স্থানের কথা বলা আছে এই অধ্যায়ে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক এবং গ। যারা ভিডিও মোডে আছে একটু হাতগুলো উঠায়েন না প্লিজ, এটা এক্সারসাইজ হবে। এই যে হাত যে উপরে উঠাইছেন না, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? লাভ আছে কিন্তু, শরীর যত নাড়াচাড়া মুভমেন্ট করবেন ততই লাভ। আচ্ছা, অতএব
আপনার তাহলে ক এবং গ এটা হলো অনুসন্ধান এবং বিচারের স্থান। তাহলে এখন আমার যে প্রশ্নটা ছিল, তাহলে তদন্তের স্থান সম্পর্কে কোথায় বলা আছে? হাত উঠান, কে বলতে পারবেন? তদন্তের স্থান সম্পর্কে বলা আছে কোথায়? হাত উঠান, যাই বলতে পারবো, একটু দেখি সবাইকে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের এই অধ্যায়ে পাইছি অনুসন্ধান কোথায় হবে, বিচার কোথায় হবে, স্থান সম্পর্কে বলা আছে। আমরা এখন পড়বো তাহলে তদন্ত কোথায় হবে, এটা কে বলতে পারবেন? উজ্জ্বল ভাই হাত উঠাইছেন। আচ্ছা উজ্জ্বল ভাই বলেন তো দেখি। হ্যাঁ, কোথায় হবে তদন্তের স্থান? হ্যাঁ, ফোন আনমিট করেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। স্যার, তদন্তের স্থান আমাদের 14 নম্বর অধ্যায়ের 156 ধারা থেকে স্যার মাশাল্লাহ শুরু হবে। মাশাল্লাহ, চমৎকার চমৎকার। তাহলে তদন্তের স্থান সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধির 14 নম্বর অধ্যায়ের 156 ধারা। প্রত্যেকটা অপরাধের তদন্ত যে থানা এলাকার ভিতরে ঘটবে, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারবে। তার মানে আমি যদি ধরেন মতিঝিল থানার ওসি হই, তাহলে আমার এলাকার কোনো অপরাধের তদন্ত করতে গেলে আমার ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। বলা আছে কিন্তু এটা, এইভাবে বুঝতে হবে আইনটা, তাই না? আমি জানি অনেকে আপনার উত্তরটা রেডি আছে, পারছেন, পারবেন, মাশাল্লাহ, এরকমই হওয়া উচিত। আচ্ছা, প্রশ্ন, আপনি যদি মনে করেন যে আর এই প্রশ্ন কি রকম হবে, ঠিক আছে, এত কঠিন প্রশ্ন কি আপনার হবে? প্রশ্ন মনে হয় সহজ হবে। প্রশ্ন কঠিন হবে না সহজ হবে? যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ কঠিন না সহজ হবে এটা চিন্তা করা যাবে ট্রেনিং এর সময়? বলেন। যে আমি ট্রেনিং নর্মালি করি, যুদ্ধ মনে হয় তো শত্রুপক্ষ মনে হয় বেশি আক্রমণ করবে না, মনে হয়তো এক দুইটা চাবুক দিয়ে বাড়িতে ছেড়ে দিবে, এরকম মনে করা যাবে? না না, এরকম সুযোগ নাই। অতএব যুদ্ধ কি রকম হয় এটা বলা যাবে না আপনার। আরেকটা কথা ভালো করে মনে রাখেন, ধরেন আপনি প্রচুর পরিমাণ পড়ছেন, যতটুকু দরকার তার চেয়ে বেশি পড়ে ফেলছেন, ভালো করে লক্ষ্য করেন, মানে পড়ার গভীরতা অনেক বেশি। আচ্ছা, আমি একটা কথা বলি দেখেন, আমরা যখন 2024 সালে পরীক্ষা দিছি, এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা, আপনারা অনেকে জানেন, এই যে আল্লাহ পাকের দয়া আমি সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করছি, এবং 5.62 নাম্বার বেশি পাইছি আমি যে সেকেন্ড তার চাইতে। আচ্ছা, এখন প্রশ্ন কিন্তু সহজ, অনেকে আমার বলতেছে ভাই বা স্যার, প্রশ্ন তো সহজ হইছে, আপনারা মাস্টারদের তো রেজাল্ট আসবে না, আপনি তো ভালো সিরিয়ালও নাও আসতে পারেন, কারণ সবাই ভালো পরীক্ষা দিছে। হ্যাঁ, আমিও তাদের কথা মতো মনে একমতই ভাবি যে আসলেই তো প্রশ্ন তো সহজ হইছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রশ্নের ভিতরে অনেক পেঁচানো আছে, গভীরতা আছে। যদিও বা প্রশ্ন সহজ, হ্যাঁ প্রশ্ন তুলনামূলক সহজ ছিল একটা প্রশ্ন, আর একটা প্রশ্নের ভিতরে ভালোই পেঁচাই ছিল। এখন তো কথা তো আসলে যুক্তি। আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে প্রশ্ন যতই সহজ করুক, আপনার প্রস্তুতি যত বেশি, আপনার রেজাল্ট তত বেশি ভালো হবে, বুঝছেন? এখন প্রশ্ন সহজ সবাই পারতেছে, কিন্তু আপনার যেহেতু প্রস্তুতি ভালো, আপনি ডিফারেন্ট, ব্যতিক্রম ধর্মী, অবশ্যই আপনার খাতার ভিতরে কিছু লিখবেন। যে লোকটা দুর্বল প্রস্তুতি, সে কখনো খাতার ভিতরে আপনার মতো গুছাইতে পারবে না, এটা কোনোদিনও পসিবল না। বুঝাইতে পারছি? এই জন্য প্রস্তুতি যত স্ট্রং হবে, আপনার পরীক্ষার খাতা তত বেশি শক্তিশালী হবে। পরীক্ষার খাতা তত বেশি কি হবে? শক্তিশালী হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একদম সহজ, পেঁচাইবেন না, সব বই বন্ধ করে ফেলেন, বই সব বন্ধ, নেন আলোচনা। 177 দ্বারা, যারা একান্ত একবারে খুব দুর্বল, মানে খুব কষ্ট হচ্ছে পড়াশোনা করতে, তারা এইভাবেই নিবেন। আমি দুইটা রূপ বলবো প্রত্যেকটা দ্বারা, আর যদি যারা একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এই এই লেভেলে নিবেন। তাহলে প্রত্যেকটা অপরাধের অনুসন্ধান এবং বিচার যে আদালতের স্থানীয় সীমানার ভিতরে অপরাধটা হবে, সেই আদালতে অনুসন্ধান এবং বিচার কার্যক্রম করবে। ধারা হলো কত? 177 ধারা। তাহলে ফৌজদারি কার্যবিধির 177 ধারার কথাটা ফৌজদারি কার্যবিধির 156 রেখে বলা আছে না? বলা আছে কিনা দেখবেন, 156 রেখে বলা আছে যে 15 নম্বর অধ্যায়ে যেখানে অনুসন্ধান বিচার হবে, ঠিক তদন্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এভাবেই করবে। আরো সহজ, তাহলে ধরেন আপনার নাম হচ্ছে কি প্রেম ধন, তাই না? ধরেন আপনি বরগুনা এলাকায় আছেন সাপোজ, তাহলে বরগুনা একটা আদালতের একটা সীমানা আছে না? সীমানা আছে তো, সীমানা আছে। ধরেন আপনি বরিশাল আছেন, বরিশালের মেট্রোপলিটনের একটা সীমানা আছে, তারপরে বরিশালের জেলা দায়রা জজ আদালতের একটা সীমানা আছে। এখন বরিশালের এক পাশে মনে করেন দক্ষিণে গেলে ওই গেছে পটুয়াখালী, তাহলে পটুয়াখালী, বরিশাল এবং পটুয়াখালী, তাহলে দুমকি থানা, একদম লাস্ট যেটা পটুয়া, এদিকে কি দুমকি না? আর এদিকে হলো বাকেরগঞ্জ। তাহলে বাকেরগঞ্জের যে সর্বশেষ জায়গাটা, এই বাকেরগঞ্জ থানার সর্বশেষ, ওই দিকটা ধরেন পটুয়াখালী জেলা দুমকি সর্বশেষ একটা জায়গা, মাঝখানে একটা নদী আছে, আছে না? নদীটার নাম আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, যাই হোক। এখন এই নদীর উপর একটা ঘটনা ঘটছে, এখন ধর নদীর মাঝামাঝি যদি দেখা যায় এটা এইদিকে বাকেরগঞ্জের হয়, বরিশালের অঞ্চলে হয়, তাহলে এই অপরাধের অনুসন্ধান এবং বিচার কোথায় হবে? বরিশালের আদালতে হবে। কোথায় আদালতে? বা ধরেন বাকেরগঞ্জের থানার যে উপজেলা যে আদালত আছে এখানে হবে সাপোজ।
আর যদি ওই পাশে হয় তাহলে দুমকিতে হবে। তাহলে ও যে এলাকার মধ্যে অপরাধটা ঘটবে সেটার প্রত্যেকটা থানার সীমানা আছে না, তা আদালত তো সীমানা আছে। তাহলে যে অপরাধটা যে এলাকায় ঘটবে, অনুসন্ধান এবং বিচার কি পুলিশের কাজ? পুলিশের কাজ? পুলিশের কাজ না, যেহেতু ম্যাজিস্ট্রেটের কাজ, আদালতের কাজ। তাদের যে সীমানার ভিতরে ঘটবে তারাই অপরাধের অনুসন্ধান করবে এবং বিচার করবে। ধারা কত? 177। 178-এ বলতেছে যে না, সরকার ইচ্ছা করলে পটুয়াখালীর মামলার বিচার বরিশালে করাইতে পারে, আবার বরিশালের ইচ্ছা করলে বরিশালের বিচারের মামলা ইচ্ছা করলে কোথায় করাইতে পারে? ভোলাতে করাইতে পারে। কি মানে সরকার ইচ্ছা করলে এক জেলায় বিচারের জন্য প্রেরিত মামলায় অন্য কোনো দায়রাতে কি করতে পারে? প্রেরণ করতে পারে। তাহলে আইনের জায়গাটা এরকম, আইনের একটা নির্দিষ্ট রুলস আছে, আবার এটার কি আছে? ব্যতিক্রম আছে। খুন করলে কি হয়? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করে শাস্তি কি হয়? দণ্ডবিধি 302 দ্বারা মৃত্যুদণ্ড হয়। কিন্তু আবার এমনও হয় খুন করার পরেও বেকসুর খালাসও পায়। আছে না ব্যতিক্রম? আছে কি না? ব্যতিক্রম আছে। আবার খুন করছে কিন্তু সে 302 দ্বারা শাস্তি না পায়া কি হলো? দণ্ডবিধি 304 দ্বারাই অপরাধজনক নরহত্যা বা কালপিবাল হোমিসাইডের শাস্তি ভোগ করবে। কেন? কারণ ভিন্নতা আছে, আইনের জায়গাগুলো হলো এরকম। আইন কখনো এমন ভাবে করা হয় নাই যে এটা একদম স্টিল এরকমই খুঁটি মেরে দিছে, এরকমই না। এটার ভিতরে কি আছে? যদি আমরা একদম আঞ্চলিক ভাষায় বলি যে আইনের ভিতরে ফাঁক ফোকর আছে, সুযোগ সুযোগ আছে, যদি সুযোগ কাজে লাগানো যায় আর কি। আচ্ছা, তাহলে যে এলাকায় অপরাধ ঘটবে সেই আদালতের অনুসন্ধান বিচার করবে। সরকার ইচ্ছা করলে আরেক জায়গা তো পাঠাইতে পারে। ধারা কত? 178। কথা একদম সহজ না? সহজ। 179 দ্বারা এক জায়গায় কার্য ঘটছে, এর পরিণতি ঘটছে অন্য জায়গায়। এটা কেমন কথা? ধরেন আপনি আপনি আলামিন ঝিনাইদহ শৈলকুপা থানায় আছেন সাপোজ। তাহলে ঝিনাইদহ আলামিনকে, আপনার নাম কি? গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাই ধরেন তাকে এমন একটা আঘাত করলেন, তখন তাকে তাৎক্ষণিক ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। কতদিন ছিল এখানে? 3 দিন ছিল বা একদিন ছিল। ডাক্তার রাত্রিবেলা বলতেছে না হবে না, তাকে ঝিনাইদহ না, তাকে খুলনা মেডিকেলে নিয়ে চলে যান, যেহেতু খুলনা বিভাগের অধীন তাই না। তাকে খুলনা মেডিকেলে নিয়ে চলে যান, অবস্থা বেশি ভালো না। তখন খুলনা মেডিকেলে নিয়ে আসছে, ওইখানে ছিল 2 দিন অবজারভেশনে। তার 2 দিন পরে ডাক্তার বলতেছে না, খুলনায় তার চিকিৎসা হবে না, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেলে 2 দিন থাকার পরে তার মৃত্যু হলো। তাহলে বলেন তো কার্যটা ঘটছিল কোথায়? অপরাধের যে প্রথম কার্য এটা ঘটছিল কোথায়? ওই ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আছে না শৈলকুপা থানা? আমার অনেক ছাত্র আছে ওই থানায়, ঝিনাইদহ শৈলকুপায়। আচ্ছা, এখন ওইখানে যেহেতু ঘটনাটা ঘটছে, তাহলে সেই ক্ষেত্রে ঝিনাইদহ ছিল, তারপর খুলনা ছিল, তারপর ঢাকা। ঢাকা এসে মারা গেছে। তাহলে ঘটনা ঘটাইছিল কে? ধরেন আলামিন ভাই আঘাতটা করছিল, এখন আলামিন ভাইয়ের বিচার কোথায় হবে? আলামিনের বিচার কি ঝিনাইদহ হতে হবে? এমসিকিউ প্রশ্ন, অলরেডি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় হয়েছে কিন্তু এই প্রশ্নটা। ঝিনাইদহ হতে হবে, খুলনাতে হবে, নাকি ঢাকাতে বিচার হবে? বলেন তো। আরে মুখের কথা না আমি শুনবো না, আঙ্গুলগুলো উঠালে তো আমি দেখবো অন্তত, নাকি দেখবো না? তো কি, বিচার কোথায় হবে? যে কোনো আদালতে হতে পারে, যে কোনো আদালতে হতে পারে। কোনো ব্যক্তিকে চট্টগ্রামে আঘাত করা হয়েছে, ঢাকাতে এসে নিহত হয়েছে, এই অপরাধের বিচার চট্টগ্রামের আদালতে হইতে পারে, ঢাকার আদালতে হইতে পারে। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 179 ধারা। কত ধারা? 179 ধারা। তাহলে আমি যে 2টা উদাহরণ দিলাম, দুইটাই কিন্তু মূল বইয়ের উদাহরণ। 4টা উদাহরণ দেওয়া আছে, আমরা এত উদাহরণ লাগবে না এখানে। তাহলে প্রথম হলো যে এলাকার ভিতরে অপরাধ ঘটবে, অনুসন্ধান এবং বিচার সেই আদালতেই হবে। সরকার ইচ্ছা করলে অন্য আদালতেও করাইতে পারে। কত? প্রথমটা 77, পরেরটা 78। এক জায়গায় কার্য পরিণতি করছে অন্য জায়গায়, 2 জায়গায় বিচার হইতে পারে। 79 কি পড়তেছি আমরা? অনুসন্ধান এবং বিচারটা কোথায় হবে, অনুসন্ধান এবং বিচারটা কোন জায়গায় হবে, আমরা কিন্তু সেই আলোচনাটা করতেছি। ঠিক আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 179 ধারা বুঝাইতে পারছি? তাহলে বিলাসকে রাজবাড়িতে আঘাত করা হইলো, সে রাজবাড়ী জেলায় তাকে আঘাত করা হয়েছে। তাহলে রাজবাড়ি থেকে রুগী ঢাকা নিয়ে আসে না, ঢাকা আসার পরে মৃত্যু হয় না। ইচ্ছা করলে ঢাকার আদালতেও তার বিচার হইতে পারে, রাজবাড়ির আদালতও হইতে পারে, হতে পারে, সুযোগ আছে। ঠিক আছে। এখন রাজবাড়ি যদি বলে আমরা করব, অথবা ঢাকা যদি বলে আমরা বিচার করব, অথবা ঢাকার আদালত যদি বলে আমরা এই প্যারা নিব না, রাজবাড়ি যদি বলে ঢাকা গিয়ে মরছে আমরা নিব না, তাহলে কি হবে? ফৌজদারি কার্যবিধির 185 ধারায় হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবে যে রাজবাড়ি করবে অর
ঢাকার আদালত করবে কত দ্বারা? 185 দ্বারা। হাইকোর্ট বিভাগ নিষ্পত্তি করে দেবে, এটা মিটাই দিবে সমস্যাটা। আচ্ছা, এটাও এমসিকিউ প্রশ্ন হয়েছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়, এমসিকিউ হয় কিন্তু প্রচুর এই অধ্যায়টা থেকে, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ লিখিত প্রশ্ন তো হয়, দেখ আমি বলে দিব যে এই ধারা থেকে প্রশ্ন ইতিমধ্যে হয়েছে। তাহলে প্রত্যেকটা অপরাধের অনুসন্ধান বিচার যে আদালতের স্থানীয় সীমানায় অপরাধ সংঘটিত হবে সেখানেই হবে। ধারা কত আপনারা বলেন? 177। সরকার ইচ্ছে করলে অন্য দায়রা তো বিচারের জন্য পাঠাইতে পারেন। ধারাগত 78। এক জায়গায় কার্য বা এক জেলায় কার্য, অন্য জেলায় পরিণতি, দুই জেলায় অনুসন্ধান বিচার হইতে পারে। ধারাগত 179। 180 দ্বারা কার্য যে ক্ষেত্রে অপর একটি অপরাধের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়, মানে যে কাজটা হইছে এটা ডিরেক্ট একটা কাজ না, আর একটা অপরাধ থেকে সৃষ্ট। যদি বই খুলে রাখেন একদম, মানে হুঁশিয়ার বলে দিচ্ছি, কেউ বই খুলে রাখবেন না। আমি এইগুলা 10 বছর 11 বছর ধরে আমি এইগুলাইতেই পড়ি, এইগুলাই পড়ি, ঠিক আছে? মানে আমি এই কথাগুলো সহজ রূপটা আপনাকে দিচ্ছি, শুধু আপনি এগুলো নেন। আইনের ভিতরে যদি বই কেন্দ্রিক কেউ আইন পড়তে চান, মূল বই পড়বেন অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার পদোন্নতি পরীক্ষার জন্য মূল বই পড়া মানে লাইন টু লাইন মুখস্থ করা না, কখনোই, কখনোই না। টেকনিক্যাল হইতে হবে আপনাকে। আমি আমার এলএলবি তে আমি আমার কলেজের টপার, ঢাকা ল কলেজে আমি আমার কলেজের টপার, সর্বোচ্চ নম্বর পেয়ে আমি এলএলবি কৃতকার্য হয়েছি। টেকনিক একটাই, উপস্থাপনের জায়গাগুলো আপনাকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে, দ্বারা পারফেক্ট হইতে হবে, সঠিক প্রশ্নের সাথে সঠিক দ্বারা বসাইতে হবে। আপনাকে দুনিয়ার কিচ্ছা কাহিনী লেখা কোনোদিন ভালো রেজাল্ট করা পসিবল না। কথা বুঝতে পারছি? অতএব আমি মাস্টার্সে হায়ার ফার্স্ট ক্লাস পাইছি। আমার পাশে যারা সিট পড়ছে, তিতুমির কলেজ থেকে আমি মাস্টার্স করছি, আমার পাশে যারা সিট পড়ছে বলতেছে আপনি এত কম লিখতেছেন, মানে লেখা আইনের খাতায় যেভাবে লেখে এইভাবে গুছায় গুছায় লিখতেছি। ওই যে আমার গুরু শিখাইছে ইউসুফ স্যার, যে এইভাবে লিখতে হয়। কথা বুঝেন না? উমরিয়া পরীক্ষার খাতার লেখা আমার শিখাইছে এইভাবে লিখতে হয়। আমি এই এই লেখা ডিপার্টমেন্টে এসে করছি মাস্টার্স, তখন বলে না যত বেশি পেপার লুজ নেবেন তত বেশি নাম্বার একাডেমিক। আমি বলছি আপনারা নিতে থাকেন, আমি এইভাবেই লিখবো। তাদেরকে আমার আশেপাশেও কারো নাম্বার নেই। কথা বুঝাইতে পারছি? অতএব সুন্দরটা সবাই চায়, সুন্দরটা সবাই চায়। আপনি ভালো অল্প লিখেন, সুন্দর করে উপস্থাপন করেন, গুটগুটা করে লেখেন, দেখবেন যে অল্পতে আপনার রেজাল্ট অনেক ভালো হয়েছে, ঠিক আছে? আর বিশেষ করে এএসআই থেকে যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন তাদের জন্য একটা নির্দেশনা, আমি নিজেও দেখছি, এটা একটু বেশি লিখতে হবে আপনাকে। কনস্টেবল থেকে এএসআই পদের ক্ষেত্রে তুলনামূলক কম লেখা উত্তম। এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এই জায়গাগুলো যুক্ত করাটা খুবই খুবই ভালো হবে এই জায়গাগুলো, ঠিক আছে? যেহেতু সময় 3 ঘন্টা, সময় কিন্তু 3 ঘন্টা, এই জন্য আপনি একটু বিশ্লেষণ পূর্বক ভাবে লেখার কি করতে হবে, চেষ্টা করতে হবে। আচ্ছা, এগুলো আমরা পরে বলবো কিভাবে লিখবেন ইনশাল্লাহ। আমরা লাস্টের সময়গুলো শুধু পরীক্ষার উপরেই প্রাধান্য দিই, যে আপনি পরীক্ষায় কি আমরা কি করতে পারি। ফৌজদারি কার্যবিধি আইনের 180 দ্বারা কার্য যে ক্ষেত্রে অপর একটি অপরাধ থেকে সৃষ্ট, এটা কেমন হলো? তাহলে একটি অপরাধ থেকে আরেকটা অপরাধ সৃষ্টি হইতে পারে কিনা? হতে পারে। আমি দুইটা উদাহরণ দিব, এরপর আপনারা সবাই একটা উদাহরণ তৈরি করবেন যে একটি অপরাধ থেকে আরেকটি অপরাধ হতে পারে কিভাবে। যেমন ধরেন আমি কি করলাম, ধরেন সিলেট থেকে ধরেন আমি এই মোবাইল ফোনটা চুরি করে নিয়ে আসলাম, কোথা থেকে? সিলেট থেকে। তাহলে সিলেট একটা অপরাধ হয়েছে, আমার অপরাধের নাম কি বলেন? আমি এই মোবাইলটা চুরি করছি কোন জায়গা থেকে? সিলেট থেকে। তাহলে সিলেটে যে অপরাধটা করছি এটার নাম কি? চুরি। এটা সিলেট থেকে নিয়ে এসে মোবাইলটা আমি বিক্রি করে দিলাম মৌলভীবাজারে, তাহলে মৌলভীবাজার আমার আরেকটা অপরাধ হয়েছে, এই অপরাধের নাম কি বলেন? চোরাই মাল বিক্রয় করা। চোরাই মাল বিক্রয় করা। তাহলে দুইটা অপরাধ হয়েছে না? তাহলে চোরাই মাল বিক্রয় করার অপরাধটা কি প্রথম অপরাধ না দ্বিতীয় অপরাধ? সেকেন্ড অপরাধ। কোথায় থেকে সৃষ্টি? চুরির অপরাধ থেকে সৃষ্টি। তাহলে এখন শরীফুল ধরা গায়ে গেছে মৌলভীবাজারে। শরীফুল কি হয়ে গেছে? মৌলভীবাজারে ধরে ফেলছে তাকে। এখন শরীফুলের অপরাধের বিচার কোথায় হবে? সিলেটে হবে নাকি মৌলভীবাজারে হবে? আপনারা বলেন। দুই জায়গায় বিচার হইতে পারে। দুই জায়গায় কি হইতে পারে? বিচার হতে পারে। এই যে একটা উদাহরণ। তাহলে একটা অপরাধ যেখানে আরেকটা অপরাধ থেকে সৃষ্টি হয়, এরকম যেহেতু দুইটা অপরাধের সমন্বয় হয়ে গেছে, তাহলে বিচার কোথায় হবে? দুই জায়গায় হইতে পারে। আমি আরেকটা উদাহরণ দিব। যেমন ধরেন আপনার নাম হচ্ছে সাইদুল না, চট্টগ্রাম জেলা। আচ্ছা, তো সাইদুল ভাইকে চট্টগ্রাম জেলা থেকে আমি কি করলাম? অপহরণ করলাম। অপহরণ বুঝেন? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে বা বল প্রয়োগের মাধ্যমে
বা অভিভাবকের সম্মতি ব্যতি রেখে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বা গমনাগমনে প্রলুব্ধ করে দণ্ডবিধির 362 দ্বারাই সে অপহরণ করেছে বলে কি হবে? গণ্য হবে। আচ্ছা, তাহলে আমি শহীদুলকে চট্টগ্রাম থেকে তার অনুমতি ছাড়া উঠাইয়ে নিয়ে চলে আসলাম, এই অপরাধের নাম কি? অপহরণ। কি নাম? অপহরণ। কিডন্যাপ করলাম তাকে ওইখান থেকে। আচ্ছা, নিয়ে এসে তাকে আমি রাখলাম কোথায় জানেন? চট্টগ্রাম থেকে নিয়ে আইসা কুমিল্লা জেলায় কোনো একটা স্থানের ভিতরে তাকে ঘরের ভিতরে রেখে দিলাম আটক করে। এটার নাম কি? এটার নাম হচ্ছে অন্যায় আটক। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমানার, নির্দিষ্ট গড়ের বা প্রাচীর বিশিষ্ট স্থানের বাহিরে যেতে বা গমনাগমনের পথ নিরস্ত করে, তবে সেই ব্যক্তি অন্যায় আটক করেছে বলে গণ্য হবে। সংজ্ঞা হলো দণ্ডবিধির 340, শাস্তি হলো 342 থেকে 348। 342 থেকে 348 অন্যায় আটকের শাস্তি। আচ্ছা, তাহলে আমি প্রথম অপরাধটা কি করলাম? সাইদুলের বিরুদ্ধে অপহরণ করছি। তাহলে আটক যে আমি রাখছি, অপহরণ না করলে কি আটক রাখা যায় শামীম মিয়া ভাই? অপহরণ না করলে কি আটক রাখতে পারবো? রাখতে পারবো না। তাহলে আটকের অপরাধটা সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে বলেন? কোথা থেকে সৃষ্টি হয়েছে? অপহরণ থেকে। বুঝাইতে পারছি? তাহলে যে ক্ষেত্রে একটি অপরাধ আরেকটি অপরাধ থেকে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে অপরাধের অনুসন্ধান এবং বিচার কোথায় হবে? উত্তর হলো চট্টগ্রামে হতে পারে, কুমিল্লাতে হতে পারে। সহজ কথা, চট্টগ্রামে হতে পারে, কুমিল্লা হতে পারে। তাহলে 180 দ্বারা মনে রাখবেন কি? একটি অপরাধ থেকে যখন আরেকটি অপরাধের সৃষ্টি হয়, তখন অনুসন্ধান এবং বিচারের বিধান সম্পর্কে লিখুন। লিখবেন ফৌজদারি কার্যবিধির 180 ধারা মোতাবেক যে ক্ষেত্রে একটি অপরাধ থেকে অন্য একটি অপরাধের সৃষ্টি হবে, তখন অনুসন্ধানের বিচারের স্থান দুই আদালতে হতে পারে। উদাহরণ, শরীফুল শহীদুলকে চট্টগ্রাম থেকে অপহরণ করে কুমিল্লাতে আটক রাখে। এই ঘটনার ক্ষেত্রে শরীফুলের বিচার চট্টগ্রাম অথবা কুমিল্লা উভয় আদালতে হতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা? এখন যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, আপনি কি বলবেন যে না আমি এই প্রশ্নের উত্তর দিব না? বলতে পারবেন? হচ্ছে তো প্রশ্ন, আপনি কি করবেন? এই জন্য কঠিন প্রশিক্ষণ যুদ্ধটা কি সহজ। আবার মাইনর একটা অল্প অল্প করে দ্বারা। তাহলে আমাদের চ্যালেঞ্জিং জায়গায় হলো ফৌজদারি, সাক্ষ্য, দণ্ডবিধি এবং প্রবিধানের কয়েকটা গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায়। যদি এই জায়গাগুলোর ভিতরে আপনি একটু ভালো দখল নিতে পারেন, তাহলে বাকি আইনগুলো মাইনর একটা আসলে কোনো কিছু না। মাইনর একটা প্রশ্নের ভিতরে কেউ ফেল করে না। মাইনর একটা প্রশ্ন সবাই কমন পড়ে না, সবারই কমন পড়বে। কথা বুঝাইতে পারছি? বইগুলো পেঁচাইতেও পারবে না। মাইনর একটা প্রশ্ন সবাই বুঝবে। পেঁচ হবে কোথায়? প্রবিধানের প্রশ্নে, সাক্ষ্য আইনের ভাষ্যতে, দণ্ডবিধি আইনের সৃজনশীল ব্যাখ্যামূলক প্রশ্নে, ফৌজদারি কার্যবিধির গভীর থেকে গভীরের প্রশ্নে। তাহলে ফৌজদারি কার্যবিধির গভীর প্রশ্নে সমস্যা হবে। সাক্ষ্য আইনের ভাষ্যকেন্দ্রিক প্রশ্নের ভিতরে পেঁচায় দিবে। দণ্ডবিধির ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে পেঁচ লাগবে। প্রবিধানও গভীরে ঢুকে যাবে। এই জন্য আমরা এই গভীর জায়গাগুলো বের করবো। নর্মাল যেগুলো তো এগুলো আছে, ওটু আসবে। 181 দ্বারা 4টা রূপ বলেন আমার সাথে। বলেন ঠগ, সবাই বলেন ঠগ, আত্মসৎ বা বিশ্বাসভঙ্গ, চুরি, অপবাহন। 4টে শব্দ বলেন সবাই। বলেন ঠগ, আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ, চুরি, অপহরণ বা অপবাহন। অপবাহন যদি পরীক্ষার টিকা চলে আসে, অপবাহন কাকে বলে? বলবেন অপহরণের আরেক নাম কি? অপবাহন। আচ্ছা, তাহলে এই 4টা শব্দ কেন বললাম? যদি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসে যে চুরির অপরাধের অনুসন্ধান বিচারের স্থান সম্পর্কে কোথায় বলা আছে, পরীক্ষার প্রশ্ন আসবে চুরি কাকে বলে, চুরির উপাদান সম্পর্কে লিখুন, গৃহ থেকে চুরির শাস্তি কি, চুরির অপরাধের অনুসন্ধান বিচারের স্থান কোথায়। তাহলে চুরির সংজ্ঞা দণ্ডবিধি 378 দিলেন, চুরির উপাদানও 378 দিলেন, চুরির শাস্তি গৃহ থেকে 380 দিলেন, চুরির অপরাধের অনুসন্ধান বিচারের স্থান ফৌজদারি কার্যবিধির 181 দ্বারা। আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দণ্ডবিধি আইনে আত্মসাৎ, দণ্ডবিধির 403 এবং 4 দুইটা দ্বারা আত্মসাৎ, দণ্ডবিধির 405 থেকে 409 হলো বিশ্বাসভঙ্গ। তাহলে এইগুলোর জন্য আমরা শাস্তি পারবো, কিন্তু অনুসন্ধান বিচারের স্থান কোথায়? দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধির 181 দ্বারাই। অপহরণের সংজ্ঞা পারবো, শাস্তি পারবো। অপহরণের অপরাধের অনুসন্ধান বিচারের স্থান কোথায়? 181 দ্বারাই। এখন আরেকটা প্রশ্ন যদি আপনাকে বলা হয়, দেখেন পরীক্ষার প্রশ্ন আসছে কত নাম্বারের? ধরেন 7 নাম্বারের। কি প্রশ্ন আসছে? না, 8 নাম্বারের প্রশ্ন ধরেন। আইনসঙ্গত হেফাজত থেকে আসামি পলায়ন করলে গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে লিখুন এবং এই ব্যক্তির অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কে লিখুন। ধরেন 4 আর 4 8 বা 5 আর 3 8। তাহলে আইনসঙ্গত হেফাজত থেকে আসামি পলায়ন করলে আমরা ফৌজদারি 66 ধারার সাথে শুরু করে
সবগুলা পারবো, কিন্তু এরা সবাই পারবে। কিন্তু লাস্টে লাগাই দিছে আইনসঙ্গত হেফাজত থেকে যদি আসামি পলায়ন করে তার অনুসন্ধান এবং বিচারের স্থান কি, তখন কি হবে? ফৌজদারি কার্যবিধির 181 ধারায় প্রথম অংশে বলা আছে, যে ব্যক্তি ঠগের অপরাধ করে, ঠগ বর্তমানে নাই, ঠগ মানে যদি কোনো ব্যক্তি কি করে, খুন, দস্যুতা সহকারে খুন বা শিশু অপহরণের অপরাধের সাথে সংঘবদ্ধ এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে, তবে তাকে বলা হয় দণ্ডবিধির 310 ধারায় ঠগ। ঠগের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দণ্ডবিধির 311 ধারা। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো 181 ধারায় অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কে কয়েকটা জায়গার কথা বলা আছে। যদি কেউ ঠগ করে, যদি কেউ ডাকাতি করে, যদি কেউ নরহত্যা সহ ডাকাতি করে, যদি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করে, তাহলে তাদের সবার অপরাধের অনুসন্ধান এবং বিচারের স্থান কোথায়? 181 প্রথম অংশে। কেউ যদি আত্মসাৎ এবং বিশ্বাস ভঙ্গ করে, তার অনুসন্ধান বিচারের স্থান কোথায়? 181 দ্বিতীয় অংশে। যদি কেউ চুরি করে, তাহলে তার অনুসন্ধান বিচারের স্থান কোথায়? 181 তৃতীয় অংশে। যদি কেউ অপহরণ করে, তার অনুসন্ধান বিচারের স্থান কোথায়? 181 চতুর্থ অংশে। এমসিকিউ প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি আইনের 181 ধারায় অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কে বলা আছে, তা নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য? খ, আইনসঙ্গত হেফাজত থেকে আসামি পলায়ন করা, খ, চুরি, গ, আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ, নাকি সব কটাই সঠিক? উত্তর হলো সব কয়টাই সঠিক। তাহলে এখন কতগুলা কথা বললাম? 181। দেখেন, ঠগ, ডাকাত, নরহত্যা সহ ডাকাতি, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন, খুন সহ ডাকাতি, চুরি, দস্যুতা হইতে পারে, ওর তারপর আত্মসাৎ হইতে পারে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হইতে পারে, অপহরণ হইতে পারে। সবগুলো অপরাধের অনুসন্ধান বিচার স্থান কোথায় হবে? 181। বলেন স্থানটা কোথায়? তাকে যেখানে পাওয়া যাবে, তাকে যে এলাকায় পাওয়া যাবে সেইখানে বিচার করা যাবে। দ্বারা হলো 181 দ্বারা। সহজ নাই কথাগুলো, একই একই লেভেলের কথা না সুলাইমান ভাই? সব একই একই সিস্টেম না সবগুলো? একই সিস্টেম, গেলে ধারাটা মনে রাখলেই হলো। 182 ধারা, যে ক্ষেত্রে অপরাধ এর স্থান অনিশ্চিত, অথবা যে ক্ষেত্রে অপরাধ এক জেলায় নয়, অথবা যে ক্ষেত্রে কার্যটি অনেক একাধিক অপরাধের সমষ্টি, অথবা যে ক্ষেত্রে অপরাধটা কি, তাহলে অপরাধের স্থান অনিশ্চিত, এক জেলায় নয় বা একাধিক কাজের সমষ্টি, সেই ক্ষেত্রে অপরাধের অনুসন্ধান এবং বিচারের স্থান কোথায় হবে? 182 ধারায়। বাংলাদেশে 64 জেলা একসাথে বোমা বোমা মারছিল, মনে আছে ঘটনাটা? 64 জেলা একসাথে বোমা ফাটাইছিল না? তাহলে অনুসন্ধান বিচার কোথায় হয়েছে? 64 জেলা আলাদা আলাদা হয়েছে, নাকি একসাথে ঢাকায় করছে বিচার? করতে পারছে না? করতে পারছে। তার মানে অপরাধের স্থান অনিশ্চিত। ধরেন বুড়িগঙ্গে একটা লাশ পাওয়া গেল বস্তার ভিতরে, তাহলে লাশটা যেখানে পাওয়া গেছে অপরাধটা কি এখানেই হয়েছে? এখানে হয়েছে না। ধরেন হয়তো অন্য কোনো জেলা খুন করে তাকে বুড়িগঙ্গার জলে লাশটা রেখে গেছে, তাহলে অপরাধ তো আমি জানা জানা যায় না কোথায়। তাহলে এই লাশের বিচার কি ঢাকার আদালতে হতে পারবে কি না? হতে পারবে। অর্থাৎ 182-তে বলতেছে, যে ক্ষেত্রে অপরাধের স্থান অনিশ্চিত, অথবা অপরাধটা এক জেলার ভিতরে না, কয়েক জেলায় হয়েছে। যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে গাজীপুরে, তারপরে তাকে হত্যা করা হয়েছে না ঢাকায়, তাহলে অপরাধটা কি এক জায়গায় রয়ে গেছে না ছড়ায় গেছে? ছড়ায় গেছে। তাহলে অপরাধের স্থান অনিশ্চিত, এক জেলায় নয়, অথবা একাধিক কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে অপরাধের অনুসন্ধান বিচারের স্থান কোথায় হবে? সহজ কথা হলো, আসামিকে যেখানে পাওয়া যাবে, যেখানে অপরাধের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, সেখানেই তার বিচার হবে। ধারা কত? 182 ধারা। প্রত্যেকটা অপরাধের যে এলাকার ভিতরে হবে, মাঝখানে একটু বলে নেই, আপনাদের নেক্সট ক্লাস হয়তো আমরা ইনশাল্লাহ রমজান কেন্দ্রিক পাবো, তাই না? রমজানের ক্লাস কিন্তু তারাবির নামাজের পর। আমরা এখানে ম্যাক্সিমাম খতম তারাবি পড়বো, এবং আমাদের পুলিশের লোক কিন্তু খতম তারাবি পড়ে বেশি, তাই না? অত 20 রাকাত তারাবির নামাজ শেষ হওয়ার পরে আমরা ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেক বছর এইভাবেই চলে, প্রত্যেক বছর এইভাবেই তারাবির নামাজ শেষে আমরা প্রথম তারাবির টাইম মসজিদ অনুসারে জানাই দিব মোটামুটি। হয়তো কারো কারো অনেক বেশি রাত্র হয়ে যাবে, কিন্তু সামগ্রিক ঢাকা কেন্দ্রিক যে টাইমটা তারাবি শেষ টাইমের 10 মিনিট পরে আমরা ক্লাসে বসবো ইনশাল্লাহ। আর রমজান মাসে আমরা রিভিশনটা হালকা করে রাখবো। রমজান মাসে যথারীতি ক্লাস চলবে, তবে 1 ঘন্টা 5, 10, 15 মিনিট সময় ক্লাসটা আমরা রাখবো আর কি। এখন যেমন 1.5 ঘন্টা প্লাস হয়, হয়তো রোজার মাসে এতটা নিলে আপনাদেরও কষ্ট হয়ে যাবে, একটা ব্যাপার স্যাপার থাকে সেহরির। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন যে আমার রোজার মাসেও আমার পড়ার প্রয়োজন আছে বা আমার পদোন্নতি আছে। রোজা কিন্তু প্রত্যেক বছরই আসবে। যদি আপনি এই বছর রোজার ভিতরে পড়াশোনা ছেড়ে দেন, তাহলে আগামী বছর যে রোজা আসবে না, যদি বেঁচে থাকেন বা বেঁচে থাকি, রোজা কিন্তু সামনের মাসেও সামনের বছরে কিন্তু আসবে। অতএব এই রোজার ভিতরে যেন আপনি পড়াশোনা থেকে বিচ্যুতি না ঘটে, এইদিকে খুব লক্ষ্য রাখবেন, এবং এই মাসে আল্লাহর কাছে প্রচুর পরিমাণ চাইবেন ইনশাল্লাহ, যে আল্লাহ আগামী এই রমজানে যেন আমি কনস্টেবল অবস্থায় যেন তোমার রোজাদার না হই,
আমি যেন এএসআই অবস্থায় তোমার রোজাদার হই। আগামী ঈদে রমজানের আমি সবসময় এরকমটাই চাইতাম, আমারটা বলতেছি যে আল্লাহ সামনে যে রমজানের ঈদ আসতেছে, আল্লাহ এইখানে তুমি আমাকে এএসআই বানায় তোমার আল্লাহ এই তোমার নামাজ পড়তে যেন আসতে পারে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, তারপরে যখন এএসআই হওয়ার আগে মানে বিভিন্ন ভাবে যখন যেভাবে আসে যত টেকনিক, আপনার চাওয়াটা এমন হবে যেন অন্য কারো চাওয়ার সাথে না মিলে। যদি সবগুলো লোক একই রকম হয়, আপনি যদি আপনার সামনে যদি একটা এক্সেপশনাল ব্যতিক্রম কোনো কিছু আসে আপনার ভালো লাগে না? ভালো লাগে। এখন সবাই হাত তুলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত তাহলে শেষ। এটা এক ধরনের চাওয়া, এটা হচ্ছে কি গণহারে চাওয়া। মানে এ চাইতেছি, মানে কি চাইতেছি কি আমি নিজে জানি না। কিন্তু কিছু চাওয়ার ভিন্নতা আছে, আপনি তাহাজ্জুদে চাইতে পারেন। আর রমজানে তো তাহাজ্জুদের এক বিশাল সুযোগ। সেই রেখাইতে উঠতে হয়, উঠে আপনি 2 রাকাত হোক তাহাজ্জুদ 2 রাকাতও পড়া যায়, পড়বেন। আপনি অন্য পাশাপাশি অন্য সব চাওয়ার পাশাপাশি এই পদোন্নতি বা সম্মানের জায়গাটা চাওয়ার মধ্যে রাখবেন। কি রাখবেন? এটা ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করবে। খুব দরকার আমাদের, এগুলা খুবই দরকার ভাই। ফৌজদারি কার্যবিধি আইনের 183 ধারা, ভ্রমণকালে কৃত অপরাধ। ভ্রমণকালে অপরাধ হয় না? হয় কি না? ভ্রমণকালে অপরাধ হয়। তাহলে ধরেন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন ট্রেনে করে। ধরেন এখন বগুড়াতে ট্রেনের ভিতরে একটা বিরাট বড় ক্ষতি সাধন করা হইলো বা ভাঙচুর করলো, অথবা বগুড়াতে একজন ব্যক্তিকে কি করা হলো, হত্যা করা হলো ট্রেনের ভিতরেই। তাহলে এই ব্যক্তি যাচ্ছে কোথা থেকে? ঢাকা থেকে যাবে কোথায়? রাজশাহী। হত্যা করা হয়েছে তাকে কোন জায়গায়? বগুড়ায়। প্রশ্নের উত্তর দিবেন, এই হত্যার অপরাধের অনুসন্ধান বিচার স্থান কোথায় হবে? সে যে স্থানটা তার যাত্রার শুরু স্থান সেটা হবে, যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে বগুড়া নামক স্থানে সেখানে হবে, নাকি যেখানে তার রাজশাহী যাওয়ার কথা ছিল গন্তব্য রাজশাহীতে হবে, নাকি সব কয়টাই হতে পারে? তোর কি হবে? সবাই আঙুল উঠান, কি সঠিক কি হবে? সঠিক হবে মিডিলটা। অর্থাৎ যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে ওই ব্যক্তি বা ওই বস্তু তখন যে সীমানাটা অতিক্রম করতেছিল তখন। এখন ধরেন আপনাকে তাকে বগুড়াতে হত্যা করা হয়েছে, বগুড়ার পরে গিয়ে কোথায়? ধরেন সিরাজগঞ্জ গিয়ে দেখছে কি, সিরাজগঞ্জ গিয়ে টের পাইলো, অথবা কি গাইবান্ধাতে গিয়ে টের পাইলো যে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাহলে হত্যাটা হয়েছিল কোন জায়গায়? যে যখন সীমানাটা অতিক্রম করতেছিল বগুড়ার উপর দিয়া, ওই বগুড়া নামক স্থানে তার অপরাধের কি হবে? অনুসন্ধান এবং বিচার কার্যক্রম পরিচালিত হবে। তাহলে ভ্রমণকালে কৃত অপরাধের অনুসন্ধান বিচারের স্থান কোথায়? প্রারম্ভিক স্টেশন, নাকি যাত্রা শেষ স্টেশন, নাকি যে স্থানে অপরাধ ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে সংঘটিত হয় সেই স্থান? তাহলে যে স্থানে ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয় সেই স্থান দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 183 ধারা। 183 ধারা। ফৌজদারি কার্যবিধির 184 ধারা বাতিল। ফৌজদারি কার্যবিধি আইনের 185 ধারা। এটা আগেই বলে আসছি যে দুই আদালতের ভিতরে যদি অনুসন্ধান এবং বিচার নিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কি হইতে পারে? যে কোনো হাইকোর্ট বিভাগে এই সম্পর্কে কি করবেন? সিদ্ধান্ত দিবেন। ধারা কত? 185। 186 ধারা লাগবে না। 186 মানে কি জানেন? অপরাধটা ধরেন দুই জায়গায়, ধরেন ময়মনসিংহের এই ব্যক্তির বাড়ি, তার বিচার হবে কোথায়? গাজীপুরের আদালতে। তাহলে ময়মনসিংহ তার বিচার করতে পারবে না, হাইকোর্ট সিদ্ধান্ত দিছে বিচার হবে কোথায়? গাজীপুরে। তাহলে ময়মনসিংহের আদালত কি করতে পারবে জানেন? ওই ব্যক্তিকে সমন বা পরোয়ানা দিয়ে হাজির করতে পারবে। হাজির করার পর গাজীপুর আদালতে পাঠিয়ে দিবে। অপরাধ যদি তার জামিনযোগ্য হয় তাহলে জামিন দিয়ে ছেড়ে দিতে পারবে। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 186 ধারা। কত ধারা? 186 ধারা। ফৌজদারি কার্যবিধি আইন 187 ধারা। ওই ব্যক্তিকে হাজির করার পর গাজীপুরের আদালত কোন পদ্ধতি অবলম্বন করবে? এগুলো কেটে দেন টান দিয়ে। 186 87 বইয়ের ভিতরে টান দিয়ে কেটে দেন। সারা বছর আপনার এগুলো পড়ার কোনো দরকার নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 188 একটু নিবেন, এটা লাগবে হতে পারে। কোনো ব্যক্তি বিদেশে অপরাধ করে যদি দেশে আসে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কত ধারায়? কোনো ব্যক্তি বিদেশে অপরাধ করে দেশে আসতে তাকে গ্রেপ্তার করা যায় কত ধারায়? বলা যাবে না? 54 ধারায়। কোনো ব্যক্তি বিদেশে অপরাধ করে দেশে আসলে চৌকিদার এবং দফাদারের দায়িত্ব কত ধারায়? ফৌজদারি কার্যবিধি আইনের কত? 45 ধারায়। সংবাদ দিয়ে সাহায্য করতে বাধ্য থাকবে। কোনো ব্যক্তি বিদেশে অপরাধ করে যদি দেশে আসে, বাংলাদেশে কি তার অপরাধের বিচার করা যায়? দণ্ডবিধি আইনের 3 ধারায় এবং 4 ধারায়। যেখানে সে অপরাধ করুক না কেন বাংলাদেশেও তার বিচার করা যায় যদি দণ্ডবিধিভুক্ত অপরাধ হয়। তাকে কি শাস্তি দিবেন? বিদেশে যে শাস্তি হইতো এই শাস্তি দিবেন, নাকি বাংলাদেশে যে শাস্তি হইতো সেই শাস্তি? বাংলাদেশে যে শাস্তি হইতো সেই শাস্তি দিবেন। তাহলে তার বিচার কোথায় করবেন?
ধরেন কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক, ইটালিতে বসবাস করে, অপরাধ করছে, দেশে ফেরত আসছে, চট্টগ্রাম এয়ারপোর্টে এসে নামছে, তাহলে বিচার চট্টগ্রামের আদালতেই হবে। ঢাকাতে এসে নামছে, ঢাকাতে এই এলাকায় সে অপরাধটা করছে ধরে ঢাকার আদালতে তার বিচার কার্যক্রম শুরু হবে। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছে, সিলেটের আদালতে তার বিচার কার্যক্রম শুরু হবে। তাহলে বিদেশে অপরাধ করে দেশে আসলে যেমন গ্রেপ্তার করা যায়, যেমন তার বিচার করা যায়, তাহলে বিচারের স্থান কোথায়? বাংলাদেশে যেখানে তাকে পাওয়া যাবে সেই এলাকাতেই তার বিচার কার্যক্রম শুরু হবে। ধারা হলো কত? 188 ধারা। এখন বিদেশে যেসব অপরাধ করে আসছে, ওই দেশে তার এই সম্পর্কে যদি কোনো নথিপত্র থেকে থাকে, দলিলপত্র, তাহলে এগুলো তলব করতে পারবে। ধারা কত? 189। এটা জীবন আপনি প্রশ্ন করবে না। তাহলে 188 একটু নিবেন। তাহলে আমরা 188 পর্যন্ত একটু রিভিশন দিয়া এরপরে সামনের দিকে যাব। যেহেতু ধারা একদম সংক্ষিপ্ত ধারা, তাহলে আমি ধারা বলবো না, আপনারা শুধু ধারা বলবেন, আমি বলে যাবো, আপনারা ধারা বলবেন। রেডি? ওকে। প্রত্যেকটা অপরাধের অনুসন্ধান এবং বিচার যে আদালতের সীমানায় অপরাধটা হবে সেই আদালতে অনুসন্ধান বিচার করবে। ধারা 177। সরকার ইচ্ছা করলে বিচার অনুসন্ধান এক আদালতের অনুসন্ধান বিচার অন্য আদালতে প্রেরণ করতে পারেন। ধারা 178। নাকি? আমার আগে কিন্তু বলে ফেলবেন আপনারা ধারাটা। এক জায়গায় একটা কার্য সংগঠন হয়েছে, এটার পরিণতি অন্য জেলায় ঘটছে, দুই জায়গায় অনুসন্ধান বিচার হইতে পারে। ধারা হলো 179 ধারা। যে ক্ষেত্রে অপর একটি কার্য বা অপরাধ, যে ক্ষেত্রে অপর একটি অপরাধের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে অনুসন্ধান বিচারের স্থান কোথায়? 180 ধারায়। মানে এক জায়গায় ডাকাতি করা হয়েছে, আর এক জায়গায় না মালামাল বিক্রি করা হয়েছে, এরকম আর কি। ঠক ডাকাত, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন, আত্মসাৎ, চুরি, অপহরণ ইত্যাদি অপরাধের অনুসন্ধান এবং বিচারের স্থান 181 ধারায়। অপরাধের স্থান যখন অনিশ্চিত অথবা অবিরত, অথবা এক জেলায় নয়, অথবা একাধিক কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে অনুসন্ধান বিচারের স্থান 182 ধারায়। ভ্রমণকালে কৃত অপরাধের অনুসন্ধান এবং বিচারের স্থান 183 ধারায়। 84 নাই? কোথায় বিচার হবে এই সম্পর্কে সিদ্ধান্ত দিবে দুই আদালতের ভিতরে সমস্যা থাকলে হাইকোর্ট বিভাগ। 185 ধারা। বিদেশে অপরাধ করে যদি দেশে আসে, যেখানে পাওয়া যাবে সেখানে অনুসন্ধান বিচার হবে 188 ধারা। তাহলে 86 বাদ, 87 বাদ, 88 আছে, 89 বাদ। এই ছিল একটা অংশ। তাহলে অনুসন্ধান এবং বিচার কোথায় হবে এটা আমরা পড়ে ফেলছি। দ্বিতীয় অংশের নাম হলো অনুসন্ধান এবং এই বিচার যে হবে, এই যে নালিশ হবে, এগুলো আমলে গ্রহণ সংক্রান্ত প্রক্রিয়ার আলোচনা। এই এই জায়গা থেকে এটা এটা ফৌজদারি কার্যবিধির 15 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনায় জায়গাগুলো। ফৌজদারি কার্যবিধির 190 ধারা, মামলা আমরা পড়ছি না, নালিশি মামলা, পুলিশি মামলা। ফৌজদারি কার্যবিধির 154 ধারায় যে অপরাধগুলো হয় থানায়, বিপি ফরম নম্বর 27, বাংলাদেশ ফরম নম্বর 53-56 বলে যে মামলাগুলো রুজু হয়, সেগুলো কি মামলা? সেগুলো পুলিশি মামলা, সাধারণ মামলা, নিয়মিত মামলা, জিআর মামলা বা জেনারেল রেজিস্টার, তাই না? ফৌজদারি কার্যবিধির 190 ধারায় যে অপরাধগুলা ম্যাজিস্ট্রেট আমলে নেবেন, সেগুলো হলো সিআর মামলা, নালিশি মামলা, কমপ্লেন রেজিস্টার বা কোর্ট পিটিশন মামলা, আর অনেক নাম আছে এগুলো। ধারা কত? ফৌজদারি কার্যবিধির 190 ধারা। জিআর মামলা আমলে নেই পুলিশ, সিআর মামলা আমলে নেই ম্যাজিস্ট্রেট। পুলিশ অফিসার জিআর এবং সিআর উভয় ধরনের মামলার কি করতে পারে? তদন্ত করতে পারে। তবে জিআর মামলার ক্ষেত্রে সাধারণত তদন্তই হয়, সিআর মামলার ক্ষেত্রে সাধারণত কি হয়? অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। জিআর মামলায় তদন্ত শেষে পুলিশ অফিসার চার্জশিট ফাইনাল রিপোর্ট দাখিল করে। সিআর মামলার অনুসন্ধান শেষে পুলিশ অফিসার তো ম্যাজিস্ট্রেট অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে। কি দাখিল করে? অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে, তাই না? আচ্ছা, পরে আমরা পার্থক্য আসতেছি। আর ফৌজদারি কার্যবিধির 190 দ্বারা এই মামলা আমলে কে নেবেন? 190 4টে উপধারা আছে, 1, 2, 3, 4। ফৌজদারি কার্যবিধি আইনের 190 1, 2, 3, 4 আপনাকে আলাদা না পড়লে হবে। 190 1 ক খ গ তিনটা কথা আপনাকে কি করতে হবে? ভালোভাবে নিতে হবে। তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 6 ধারা কাজে লাগতেছে না? জাকারিয়া ভাই, জাকারিয়া শান্ত ভাই, 6 ধারা কাজে লাগতেছে না বারবার?
ম্যাজিস্ট্রেট না বুঝলে কিন্তু সারা বছরই সমস্যা, মাইনর একটিকেও সমস্যা। তাহলে কোনো মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কোনো সময় কি করতে পারেন? অপরাধ আমলে নিতে পারেন তিনটা বিষয়ের উপর ভিত্তি করে। 190 এর 1 ক, এমন বিষয় সম্পর্কে নালিশ পাইয়া যার মাধ্যমে অপরাধ সংগঠিত হয়। অর্থাৎ আপনি আরো সহজে বলবেন কোন নালিশের প্রেক্ষিতে কি নালিশ। এখন যদি বলেন নালিশ কাকে বলে, যদি কোনো ব্যক্তি কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে যে অভিযোগ করেন তাকে কি বলা হয়? নালিশ বলা হয়। তাহলে এরকম নালিশ পাইলেও ম্যাজিস্ট্রেট অপরাধ কি করতে পারেন? নালিশি মামলা হিসেবে গ্রহণ করতে পারেন। 190 এর 1 ক, খতে হলো পুলিশ অফিসারের কোনো প্রতিবেদনের মাধ্যমে, কিসের? পুলিশ অফিসার কোনো প্রতিবেদন দাখিল করলো, তাই না? কোনো রিপোর্ট দিল, তাহলে পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? এটা আমলে গ্রহণ করতে পারেন। তাহলে পুলিশকে এখন রিপোর্ট দিবে, এরকম অনেক মামলা আছে, এটা জিআর মামলা হয় না, এটা থানায় কার্যক্রম হয় না, রিপোর্ট কোথায় চলে আসছে? কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ম্যাজিস্ট্রেটের সিআর মামলা হিসেবে কি করবে? গ্রহণ করবে। কয়টা গেল? দুইটা। আরেকটা হলো ম্যাজিস্ট্রেট অন্য কোনো ব্যক্তির নিকট থেকে কি পাইছে? সংবাদ পাইছে, অথবা ম্যাজিস্ট্রেটের কোনো অপরাধ সম্পর্কে তার নিজের জ্ঞান লাভ করছে, ধারণা, অথবা তার বুদ্ধিমতে বা কোনো সন্দেহ করছে, সেই প্রেক্ষিতেও ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? অপরাধ আমলে নিতে পারেন। তাহলে সহজভাবে তিনটা কথা বলেন: নালিশের মাধ্যমে, পুলিশের রিপোর্টের মাধ্যমে, অন্য কোনো ব্যক্তির নিকট থেকে সংবাদে, অথবা ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে বা সন্দেহ মতে। এই তিনটা বিষয় হলো কি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। কারা পারবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে, পারবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারবে, পারবে। মুখ্য মহানগর, মুখ্য বিচারিক পারবে। তাহলে এটা কয় ধরনের ম্যাজিস্ট্রেট বললাম? দুই ধরনের, দুই ধরনের। মুখ্য মহানগর, মুখ্য বিচারিক মানে একই কথা, বা শহরের ভিতরে বাহিরে এরকম আর কি, মানে মহানগরের মেট্রোপলিটন আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে একই কথা, জেলার ভিতরে বাহিরে। তাহলে এরা পারবে। 190 এর 2 বলতেছে সরকারকে, সরকার বা হাইকোর্ট বিভাগের সম্মতি বা পরামর্শক্রমে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ওই ধরনের অপরাধ কি করাইতে পারেন? আমলে নেওয়াইতে পারেন। দুই তিন একই কথা, তবে এইখানে গয়ের যেটা জ্ঞান মতে, বুদ্ধিমতে, সন্দেহ মতে, এরা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে না। বুঝাতে পারছি? এগুলো আপনার না পড়লেও চলবে, এগুলো প্যারা হবে। তাহলে দুই তিনও পারে কারা? সরকার সম্মতি বা অনুমতি দিলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি করতে পারে? অপরাধ আমলে নিতে পারে। 190 এর 4 বলতেছে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কি করতে পারেন? নালিশি মামলা আমলে নিতে পারেন। তাহলে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি নালিশি মামলা আমলে নিতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের 190 এর 4, নির্বাহী ম্যাজিস্ট্রেটও কি করতে পারেন? নালিশি মামলা আমলে নিতে পারেন। তবে তিনি বিচার করতে পারবেন না। বিচার করার জন্য কার কাছে প্রেরণ করবেন? তিনি বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছেই প্রেরণ করবেন। ফৌজদারি কার্যবিধি 190, এটা 190 এর 4 কেন বলছি, যদি প্রশ্ন আসে নিম্নের কোন ম্যাজিস্ট্রেট নালিশি মামলা আমলে নিতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি বিচারিক ম্যাজিস্ট্রেট? এখন 190 এর 4 যদি আমরা না পড়ি, তাহলে তো বলবো বাহ, মুখ্য মহানগর, মুখ্য বিচারিক, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর এরা তো বিচারিক, তাহলে শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট। এটা কি তা হয়? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে, বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, 190-এর 4 কিন্তু বলা আছে। বুঝতে পারছি বিষয়টা? এই জন্য আমি বলছি যে সব আপনি পড়তে হবে না। যদি সারা বছর আপনি 190-এর 4 আর পড়েন নাই, কিন্তু পরীক্ষার হলে আপনার এই প্রশ্নটা যদি আসে যে কোন ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারেন, নির্বাহী না বিচারিক, আপনি এই ক্লাসটা যারা করছেন বা রেকর্ড শুনবেন, সারা বছর আপনি এটা আর পড়েন নাই, ইনশাল্লাহ আপনার পরীক্ষার হলে অবশ্যই মনে হবে যে নির্বাহী এবং বিচারিক উভয় ম্যাজিস্ট্রেট নিতে পারে এটা। তাছাড়া আমি আবার আপনার পরীক্ষা নিব, ওই কথাগুলো আবার রিভিশনের ভিতরে আপনি পাবেন। বিষয়টা এরকম না, মানে আমি যতগুলা কথা বলি সবগুলা কথা কিন্তু আপনার পড়া না। আমার কথা বোঝার চেষ্টা করছেন? যে এই লোকটা এত কোন কথা বলে, তাহলে এত পরে আমরা কবে পড়বো? যদি কেউ এই ধারণাটা করে থাকেন, তাহলে খুব বড় ভুল করতেছেন, যে আমি এত কথা বলতেছি, এই এত কথা আমরা কবে পড়বো। আমার কথার 10% পড়া হলো আপনার, বরঞ্চ তার চেয়েও কম আরো। তাহলে কি 190 নালিশি মামলা আমলে নেবেন কয়টা প্রেক্ষিতে? তিনটা প্রেক্ষিতে। কি কি বলেন তো, কে বলতে পারবেন? নালিশ, নালিশি মামলা আমলে নেওয়ার তিনটা পরিস্থিতি বলেন সবাই। ফয়েজ ভাই শুনতে পাচ্ছেন? নালিশি মামলা আমলে প্রথমটা কি? কোন নালিশের প্রেক্ষিতে, একদম ছোট্ট করে নালিশের, পুলিশের প্রতিবেদনে,
অন্য কারো নিকট থেকে সংবাদ পাইছে, অথবা ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে বা বুদ্ধিমতে। ঠিক আছে, এ হলো কি নালিশি মামলা। ধারা কত? 190 ধারা। এখন আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর করা হবে। ধারা কত? 191। আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর মোটামুটি গুরুত্বপূর্ণ ধারা। তাহলে আপনি ম্যাজিস্ট্রেট, আপনার নাম কি? প্রান্ত প্রিয়, আপনি একজন ম্যাজিস্ট্রেট, ওকে। এখন আসামির নাম কি? ধরেন আসামির নাম হচ্ছে, কি নাম আসামির নাম? ধরেন সত্যজিৎ, সে একজন আসামি। শামীম মিয়া, তারা দুজন হচ্ছে আসামি। এখন আসামিরা যদি, আপনি ম্যাজিস্ট্রেট প্রান্তপ্রিয় বলতে হবে, যে আসামিদেরকে বলতে হবে, এটা আসামির আইনগত অধিকার ম্যাজিস্ট্রেটের কাছে, যে প্রান্তপ্রিয় এবং সত্যজিৎ দে, আপনারা ইচ্ছে করলে আমি ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছেও এই মামলার বিচার চাইতে পারেন, আপনারা যদি আমাকে পছন্দ না করেন। বুঝছেন? দেখেন আইন কি বলে। তখন এই সত্যজিৎ বা শামীম কেউ যদি আবেদন করে যে আমরা তো আপনার মতো ভালো মানুষের কাছে বিচারটা চাই, আপনি এই করেন, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ আবেদন করে যে আপনাকে, আপনার কাছে আমরা বিচার চাই না, আমাদের বিচার অন্য কোনো ম্যাজিস্ট্রেট করুক, তাহলে আসামি আবেদন করলে প্রান্তপ্রিয় নামক ম্যাজিস্ট্রেট এই মামলা কি করবেন? অন্য ম্যাজিস্ট্রেটের কাছে বা অন্য আদালতে হস্তান্তর করবেন। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধানের 191। আসামি আবেদন না করলেও ম্যাজিস্ট্রেট তার অধস্তন বা অপর কোনো ম্যাজিস্ট্রেটের কাছে মামলা হস্তান্তর করতে পারেন। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 192। ধারা কত? 192। তাহলে আসামির আবেদনে মামলা হস্তান্তর 191, এর বাইরে আপনি কিচ্ছু করার দরকার নাই। আবেদন যদি নাও করেন, ম্যাজিস্ট্রেট নিজে ইচ্ছে মামলা হস্তান্তর করতে পারেন। ধারা কত? 192। আমি কিন্তু খুব লম্বা করতেছি না, ঠিক আপনিও লম্বা করেন না। কথা বুঝাইতে পারছি? তাহলে ফৌজদারি এমন আইন, একদিনে দুইয়ের বেশি ধারা পড়া যায় না। আবার এমন আছে একদিনে অনেকগুলো ধারাও পড়তে হয়। পড়তে হয় না? পড়তে হয়, কারণ গুরুত্ব বুঝে আপনাকে এই জায়গাগুলো যাইতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 193 ধারা আপনি না পড়লে হবে, যে দায়রা আদালত মৌখিক নালিশে অধিক্ষিপ্তভুক্ত কোনো মামলা সরাসরি আমলে নেবেন না, মানে দায়রা আদালত সরাসরি নিজে কোনো নালিশ আমলে গ্রহণ করবেন না। এই কথাটা 193 বলছে। এটা আপনার না পড়লেও চলবে, কেটে দেন। ফৌজদারি কার্যবিধি আইনের 194 ধারা বাতিল। 194 কি? বাতিল। ফৌজদারি কার্যবিধি আইনের 195 ধারা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধারা মোটামুটি। দণ্ডবিধি আইনের 10ম অধ্যায়ে আলোচনা আছে সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা। ধারা হলো দণ্ডবিধি আইনের 172 থেকে 190। তাহলে সরকারি কর্মচারীর কর্তৃত্ব, আপনি কবির, আপনি পুলিশ অফিসার, কোনো ব্যক্তিকে নোটিশ দিলেন, আসলো না, আপনার আদেশ অবমাননা করলো না? করলো। আপনার নাম হচ্ছে কি? বদরুল, আপনি একজন জজ, আপনি আদালতে একজনের একটা আদেশ দিলেন, আপনার আদেশ অমান্য করলো। আপনি হাফিজ, আপনি একজন সরকারি কর্মচারী, কোনো ব্যক্তিকে একটা নোটিশ দিলেন, আদেশ অমান্য করলো। তাহলে সরকারি কর্মচারীদের আদেশ যদি অমান্য করে, কোনোদিন থানায় মামলা হয় না, মামলা কোথায় হবে? কোর্টে হবে। করবে কে? ধরেন যে সরকারি কর্মচারী বা তার যে কর্তৃপক্ষ আছে, তারা যদি এই সম্পর্কে নালিশ না করেন, অভিযোগ না করেন, তাহলে আদালত কি করবে না? এই নালিশি মামলা আমলে গ্রহণ করবে না। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 195 ধারা। তাহলে সরকারি কর্মচারীর কর্তৃত্ব যদি কেউ অমান্য করে, তাহলে এটা অপরাধ না? অবশ্যই এটা অপরাধ। এমনকি থানায় মামলা করে দিবেন, যে আমি পুলিশ অফিসার একজনকে ডাকছিলাম, আসে নাই, তার বিরুদ্ধে মামলা করে দিলাম, না আসলে তো 174 দ্বারা শাস্তি, থানায় ব্যবস্থা আছে না? তাহলে যে পুলিশ অফিসার করলো, তাহলে সরকারি কর্মচারী জজ হইতে পারে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, বিচার বিভাগের হইতে পারে, আমলাতান্ত্রিক হইতে পারে, যে কোনো বিভাগের হইতে পারে, তাদের কর্তৃত্ব বা আদেশ যদি কেউ অমান্য করে, তার শাস্তি হয় কত দ্বারাই? দণ্ডবিধির 172 থেকে 190। তো শাস্তি যে দিবেন, তাদের বিরুদ্ধে অভিযোগ কি থানায় হবে না কোর্টে হবে? ম্যাজিস্ট্রেটের কাছে হবে। অভিযোগটা করবে কে? করবে কে? সেই সংশ্লিষ্ট সরকারি কর্মচারী, অথবা তার কি অফিস প্রধান, বা তার অফিসার। তারা যতক্ষণ পর্যন্ত কোর্টে নালিশটা না করবে, ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কে কোনো অপরাধ আমলে গ্রহণ করা হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 100 কত ধারা? 95 ধারা। এর বেশি দিন নিতে পারবে না, প্রায় ধারা 17-18টার মতো ধারা হয়ে গেছে। কথা বুঝেন নাই? ফৌজদারি কার্যবিধি আইনের আলোচনাগুলো তো শেষ করে দেওয়া যাবে, কিন্তু শেষ করা এক জিনিস, আর যে রিসিভ করা হচ্ছে এক জিনিস, দুটোর ভিতরে কি আছে? পার্থক্য আছে কিন্তু। ওকে, আচ্ছা। ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 177 দ্বারা প্রত্যেকটা অপরাধ যে এলাকার ভিতরে সংঘটিত হবে, অনুসন্ধান বিচারের স্থান সেখানেই হবে। 77। অন্য এলাকায় পাঠাইতে পারবে 78, এভাবে পড়বেন। এক জায়গায় অপরাধ, অন্য জায়গায় কার্য সংঘটিত হয়েছে 79। একটি অপরাধ থেকে আরেকটি অপরাধ 80। কি? 80। 81। এমসিকিউ পরীক্ষা নিব, কালকে কালকে নিয়ে নিব ইনশাল্লাহ, হ্যাঁ। কালকে প্রশ্ন দিয়ে দেবো এক সময় সময় করে। ফৌজদারি কার্যবিধানে 181। ঠক ডাকাত, পলাতক আসামি, চুরি, অপহরণ, অপবাহন, তাই না, ইত্যাদি অপরাধের অনুসন্ধান বিচারের স্থান। অপরাধের স্থান যখন অনিশ্চিত বা এক জ্বালায় নয়,
অথবা অবিরত বা একাধিক কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে অনুসন্ধান বিচারের স্থান 182। ভ্রমণকালে কৃত অপরাধের অনুসন্ধান বিচারের স্থান 183। 184 বাতিল। 185 হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবেন। 188 বিদেশে অপরাধ করে আসলে অনুসন্ধান বিচারের স্থান। 190 দ্বারা অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। 190 এর একের ক খ গ কিসের ভিত্তিতে? নালিশের ভিত্তিতে, পুলিশের রিপোর্টের প্রেক্ষিতে, ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির নিকট থেকে সংবাদ পেয়ে। পারবেন না? আসামির আবেদনে মামলা হস্তান্তর 191। আবেদন ছাড়া 92। সরকারি কর্মচারীদের কর্তৃত্ব অবমাননা করলে মামলা দায়েরের বিধান কি? মামলা দায়েরের বিধান হলো 195। সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা তার অফিস প্রধান মামলা করবেন। রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়গুলো একটু লম্বা হবে, নাহলে আজকে 196 আলোচনা করে দিতাম, একটু লম্বা হয়ে যাবে কারণ এটা প্রশ্নের আলোচনা আছে তো। তাহলে আগামী ক্লাসে 196 ক থেকে শুরু করে 197 গুরুত্বপূর্ণ ধারা দেখবেন। 198, 199 এই দুইটা ধারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 198, 99 সাথে দণ্ডবিধি আইনের বিবাহ সম্পর্কিত অপরাধের খুব গভীর সম্পর্ক। এর পরবর্তী অধ্যায় যেটা, মানে 205-এর ঘ পর্যন্ত আগামী ক্লাসে শেষ করবো। একটি অপরাধ একই সম্পর্কে পুলিশি তদন্ত এবং নালিশি মামলা চলমান থাকলে কি পদ্ধতি, খুব গুরুত্বপূর্ণ। 205-এর ঘ পর্যন্ত আমাদের আগামী ক্লাসের পড়া। 205-এর পর থেকে আমাদের 220 পর্যন্ত কোনো ধারা নাই। তারপরে 221 নাম্বার থেকে চার্জের বিষয়ে একটু আংশিক আলোচনা করব। এদিক দিয়ে একটা ক্লাসে আমরা 265 পর্যন্ত চলে যাব। পরবর্তী ক্লাসে 337 থেকে ওই দিক দিয়ে আর 2-3টা ক্লাস, 3টা বা 4টা ক্লাসে ফৌজদারি শেষ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। অথবা আমাদের টার্গেট হচ্ছে আমরা এই মাসে ফৌজদারি কার্যবিধি শেষ করবো ইনশাল্লাহ। ওকে, অর্থাৎ নেক্সট মাসের 1 তারিখ থেকে আমরা সাক্ষ্য আইনি শুরু করবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।